কাজ ক্ষমতা শক্তির বোর্ড এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কাজ ক্ষমতা শক্তির বোর্ডে আসা কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, আমাদের এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন সেগমেন্টে ভাগ করব। চ্যাপ্টার মেপ হচ্ছে আমরা প্রথমে দেখব হচ্ছে আমাদের কাজ নিয়ে, তারপর দেখব হচ্ছে শক্তি নিয়ে, তারপর দেখব ক্ষমতা নিয়ে, তারপর কর্মদক্ষতা এবং তারপর হচ্ছে অন্যান্য বিষয় নিয়ে আমরা দেখব। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, প্রথমে কাজ নিয়ে দেখি কাজের মাত্রা কোনটি। আচ্ছা, কাজের মাত্রা, কাজের এককটা কি, কাজের সূত্রটা কি ছিল? কাজ ডাব্লিউ ইকুয়ালস টু ছিল হচ্ছে এফএস, ডাব্লিউ ইকুয়ালস টু এফএস। আমরা বলতে পারি এফ এর একক হচ্ছে আমাদের নিউটন, এস হচ্ছে আমাদের মিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 নিউটনকে ভাঙতে পারি, আর এটা মিটার যদি লাগাই দিই তাহলে থাকে কি আমাদের, থাকে হচ্ছে আমাদের কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখান থেকে আমরা যদি মাত্রাতে কনভার্ট করি তখন কী হবে, কেজির মানে ভরের মাত্রা হচ্ছে আমাদের এম, মিটার স্কোয়ার, মিটার মানে হচ্ছে আমাদের সরণ বা দৈর্ঘ্য, আমরা এল বলতে পারি, তাহলে এল স্কোয়ার, তারপর হচ্ছে সেকেন্ড মানে টি, তাহলে টি ইনভার্স 2। তাহলে আমাদের মাত্রা কত, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আচ্ছা, তারপরে আমরা 100 কেজি ভরের একটি বস্তুকে 15 সেকেন্ডে 20 মিটার উপরে উঠানো হলে পরিমাণ হবে। আচ্ছা, কী দিয়েছে আমাকে দেখি, আমাকে কাজ দিয়ে দিছে, আমাকে বল দিয়ে দিছে, ক্ষমতা দিয়ে দিছে। আচ্ছা, আমরা কাজটা বের করি। কাজটা কি, একটা বস্তুকে উপরে তুললাম, তাহলে কী পরিমাণ কাজ হবে, তার বিভব শক্তি পরিমাণ কাজ হবে। আমরা জানি বিভব শক্তি সূত্র কি, এমজিএইচ। তাহলে এখানে লিখতে পারি কি, প্রথমে লিখে হচ্ছে কাজ। আচ্ছা, এই পাশ থেকে লিখি, তাহলে কাজ হচ্ছে এমজিএইচ। আচ্ছা, এম কত, 100, 9.8, তারপর এইচ হচ্ছে কত, 20 মিটার উপরে, তাহলে 20 কত বসে, 100, 9.8, 20, আমাদের আসতেছে 19600। তাহলে আমাদের এটা কারেক্ট। আচ্ছা, বল কত, এই যে এমজিটা হচ্ছে আমাদের কি, বল। তাহলে আমরা যদি এমজি করি তাহলে বল হচ্ছে আমাদের এম ইন্টু জি, যেহেতু একটা বস্তুকে উপরে তুলে এসেছে। এম কত, 100 ইন্টু জি হচ্ছে 9.8, তাহলে আমাদের আসতেছে কত, 9800 নিউটন। এটা হচ্ছে কাজের একক হচ্ছে জুল। আচ্ছা, 9800, তাহলে এখানে আছে কত, 98, তাহলে এটা ভুল, তাহলে অবশ্যই এটা হবে। তাও দেখি আমরা ক্ষমতাটা কি, এমজিএইচ বাই টি। আমি এমজিএইচ পাইছি হচ্ছে, আচ্ছা লিখি, ক্ষমতা হচ্ছে আমাদের এমজিএইচ বাই টি। আমি এমজিএইচ পাইছি আমাদের 19600, আর আমাকে সময় দিয়ে দিয়েছে হচ্ছে কত, 15 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি, এই যদি ভাগ করে দিই তাহলে আমাদের আসতেছে 19600 1306, আমাদের আসতেছে 1306.67 ওয়াট। তবে আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে কিলোওয়াটে। কী করবো, 100 দ্বারা ভাগ করবো। 100 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 1.31 কিলোওয়াট। তাহলে এই যে আমাদের এটা মিলে গেল। তাহলে আনসার কত, 1 3। পরেরটা দেখি, 1 ইউনিট বিদ্যুৎ সমান কত জুল। 1 ইউনিট, মনে রাখবা 1 ইউনিট যে কথা, 1 বিউটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড, 1 বিউটি এই কথা, এটা মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। আমাকে বলছে কত জুল, আমি কিলোওয়াট আওয়ারকে জুলে নিয়ে যাই, তাহলে 1 ইন্টু কিলোওয়াট, তাহলে 1000 ওয়াট, 1000 ওয়াটে গেলাম, ইন্টু তারপর এইচটা কি আমাদের, এইচ হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার, ঘন্টা। তাহলে ঘন্টা কত, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, ইন্টু 60 সেকেন্ড, তাহলে সেকেন্ড আসলো। তাহলে এখানে যদি করি, এই যে 3টা শূন্য, আরেকটা শূন্য, তাহলে 5টা শূন্য, তাহলে 6 6 36, তাহলে 36 দিয়ে 1 2 3 4 5টা শূন্য, ওয়াট সেকেন্ড। এই ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল আমাদের। তাহলে কি বলতে পারি, 360000 জুল। আচ্ছা, আমাকে দিছে কোথায়, আচ্ছা এগুলো তো হবে না, তাহলে এই যে এটা হবে কেমনে দেখাই, 3.6, আমি দশমিককে এখানে আনবো, তাহলে কয় ঘর আনছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই যে এইখানে নিয়ে আসছি 6 ঘর। তাহলে কি বলতে পারি, 3.6 দিলাম এবং তার সাথে 10⁶ দিয়ে দিলে আমাদের কি আনসার হয়ে যায়। তাহলে আনসার হচ্ছে এটা। তারপর বিওটির অপর নাম কি, বিওটির অপর নাম হচ্ছে বিওটির ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড। এটাকে আমরা এই যে একটু আগে দেখালাম, বিওটি মানে হচ্ছে কি আমাদের ইউনিট বলা যায়, কিলোওয়াট আওয়ার বলা যায়। কি আছে এখানে হচ্ছে কিলোওয়াট আওয়ার নাই, তাহলে এটা হবে না।
ওয়াটও হবে না, জুলও হবে না, কি হবে ইউনিট। কাজের একক কোনটি? কাজ, কাজ মানে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, তাহলে একক বলতে পারি নিউটন, এফ এস সরণ, তাহলে হচ্ছে নিউটন মিটার, আমাদের কি বলতে পারি নিউটন মিটার। এই নিউটন মিটারকে আমরা স্পেশাল একটা বলি কি জুল দিয়ে বলি, তাহলে এটাও ঠিক এটাও ঠিক, আমাদের এখানে আছে কি শুধু নিউটন মিটার আছে, তাহলে আনসার নিউটন মিটার। আচ্ছা কোন রাশি যুগলের মাত্রা একই? আচ্ছা কাজ এবং কর্মদক্ষতা দুটো হচ্ছে ভিন্ন টার্ম, এটার মাত্রা একই হবে না, এককও একই হবে না। কাজ এবং ক্ষমতা এই দুটোও সেম, ভিন্ন টার্ম, এদের মাত্রা এবং একক সেম হবে না। তারপরে কাজ এবং শক্তি এই দুটো হচ্ছে সেম টার্ম, আর ক্ষমতা এবং শক্তি দুইটা ভিন্ন টার্ম, এগুলোও আসবে না। কাজ এবং শক্তি কেন সেম টার্ম? আমরা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা বলতে পারি যাহাই কাজ তাহাই শক্তি, এটা জাস্ট বলা যায়। তাহলে আমরা কি বলতে পারি কাজ যা শক্তি তা, তাহলে কাজ এবং শক্তির আমাদের এককও সেম, আমাদের মাত্রাও সেম, তাহলে আমাকে বলছে মাত্রা একই, তাহলে কাজ ও শক্তি। একটু দীপক দিয়ে দিল, বললো একটি 4 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, আচ্ছা এই যে এর একটা বৃত্তাকার পথ, এর ব্যাসার্ধ হচ্ছে আমাদের 4 মিটার, এর ব্যাসার্ধ হচ্ছে কত 4 মিটার। আচ্ছা এই বৃত্তাকার পথের এই বিন্দু থেকে একটি বস্তু যাত্রা শুরু করে। আচ্ছা এই যে ধরলাম এটা হচ্ছে আমাদের এ বিন্দু, তাহলে এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলে যে এদিক দিয়ে যাত্রা শুরু করলো, আচ্ছা যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে পৌঁছালো, এখান থেকে ঘুরে এসে আবারও এই বিন্দুতে আসলো। আচ্ছা এই থেকে ঘুরে এসে যে আবার এতে আসলো, আমাদের স্মরণ কত? আমাদের স্মরণ কিন্তু শূন্য, আমাদের স্মরণ হচ্ছে কত? স্মরণ শূন্য। আচ্ছা কিন্তু আমাকে তো স্মরণ বের করতে পারে না, আমাকে বললো কি, আচ্ছা এখানে আরেকটু পার্ট আছে, এই সময় বস্তুটির উপর 100 নিউটন বল প্রয়োগ করা হয়, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত মিটার? খেয়াল করো, আমাকে যদি বলতো স্মরণ কত, তাহলে আমরা বলতাম হচ্ছে স্মরণটা কত শূন্য, আমাকে কিন্তু স্মরণ বলে নাই, আমাকে বলতে হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বটা কি? এখান থেকে শুরু করে একটা বস্তু কি আবার যে এখানে ফিরে আসলো কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই যে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করলো, এই যে এইটুকু পথ অতিক্রম করলো, তাহলে কি কিসের সমান? পরিধির সমান। তাহলে পরিধি কত? 2 পাই আর, তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু আর হচ্ছে কত 4, 25.13, এই যে ক নাম্বার হচ্ছে আনসার। আচ্ছা আবার বললো হচ্ছে সেম উদ্দীপক সেম প্রশ্ন বলছো, এবার প্রশ্নটা ভিন্ন, প্রশ্ন বললো হচ্ছে আমাকে বস্তুটির উপর কৃত কাজ কত, বস্তুটির উপর কৃত কাজ কত। এই যে এখানে দেখেছিলাম বস্তুটার উপরে স্মরণ কিন্তু শূন্য, আমরা জানি স্মরণ শূন্য হলে আমাদের কাজটা কত হয়? শূন্য হয়। কেন শূন্য হয়? আমরা কাজ কত জানি। আচ্ছা এটার আনসার পাইছিলাম হচ্ছে 25.13 মিটার। আচ্ছা আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এসটা হচ্ছে আমাদের স্মরণ, এস এর মান যদি 0 হয়ে যায়, স্মরণ যদি শূন্য হয়ে যায়, তাহলে পুরা কাজের মান আমাদের কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে ওইখান থেকে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে কৃত কাজটা কত? কৃত কাজ হবে আমাদের শূন্য। একটা বস্তুর ভর দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, বস্তুটি এ থেকে বিতে নিতে কৃত কাজ কত? তাহলে এ এখানে, বি এখানে, আমি এখানে তুললাম, কৃত কাজটা কত? খেয়াল করো, একটা বস্তুকে উপর থেকে নিচে তুললাম, কি পরিমাণ কাজ হচ্ছে? তার বিভব শক্তির পরিমাণ কাজ হচ্ছে। তাহলে কি বলতে পারি? কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ, এম হচ্ছে 10 কেজি, 10 ইন্টু 9.8, এইচ হচ্ছে কত? 40। তাহলে আমাদের খ নাম্বার আনসার। 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? আচ্ছা একটা ব্যক্তি ভূমি থেকে এই যে একটা পাহাড়ে আরোহণ করলো, তাহলে এই যে পাহাড়ের উচ্চতা হচ্ছে কত? 200 মিটার। তাহলে যদি আরোহণ করে এই জায়গায় যদি আসে, তার কৃত কাজ কত হবে? আগেরটাই এমজিএইচ, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত? এমজিএইচ। তাহলে এম কত? বস্তুর ভর, ব্যক্তির ভর 79.8 কত মিটার উচ্চতায়? 200 মিটার উচ্চতায়, তাহলে 200। ওয়ান 3720000 জুল। আচ্ছা এখানে এটা দেনে আমাকে, এখানে সবগুলো দিচ্ছে হচ্ছে 1 পয়েন্ট দিয়ে সামথিং, আমি 1 পয়েন্টে দশমিকটা নিয়ে আসি, তাহলে এখান থেকে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, এই যে এইখানে নিয়ে আসলাম, তাহলে কয় গড়? 6 গড়। তাহলে কি বলতে পারি? 1.37 ইন্টু 10⁶ জুল, তাহলে 1.37 10⁻³ না না, আনলাম কই গড়? 1 গড় 2 গড় 3 গড় 4 গড়, আচ্ছা সরি 500 গড় আনলাম। ও না, এই যে এটা ভুল হয়েছে, এটা আমাদের
13720 জুল। আচ্ছা, এবার যদি এখানে নিয়ে আসি তাহলে এই যে এখানে আনলে কত গড় 37, কত করে সামনে আনলাম, এই যে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় আনলাম, তাহলে এখানে কি বলতে পারি, তাহলে 10⁵ জুল। তাহলে 10⁵, এই যে 1.37 10⁵, তাহলে ক হচ্ছে ক আনসার আমাদের। আচ্ছা, নিষাদ মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন, তার নিজের ভর 55 কেজি, তার দ্বারা কৃত কাজের পরিমাণ কত? আচ্ছা, একই জিনিস তিনি নিচ থেকে একটা উপরে পাহাড়ের মধ্যে আরোহণ করছে, কৃত কাজের পরিমাণ কত? W = mgh, W = mgh। আচ্ছা, এমটা কত এখানে, তার নিজের ভর আছে এটাও, এবং সাথে সে 10 কেজি নিয়ে গেছে, তাহলে এটাও তার সাথে গেছে, তাহলে ভরটা যোগ হয়ে যাবে। তাহলে ভর কত? 55 প্লাস 10, এটা হচ্ছে আমাদের m, এবং g হচ্ছে 9.8, আর h কত মিটার উচ্চতায়? 850 মিটার উচ্চতায়। কত আসে? 541,450 জুল আছে। আচ্ছা, 5-এর পর দশমিক। আচ্ছা, তাহলে যদি লিখি তাহলে 5.4 কয় গড় আগে আনলাম? 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, তাহলে 10⁵ কত? 5 জুল। তাহলে 5.4 10⁵, 5.4 10⁵, ক আনসার। কাজের একক, কাজের একক একটি লব্ধ রাশি। হ্যাঁ, কাজের একক, কাজ হচ্ছে W, তাহলে W এর একক, একক সমান আমরা কি জানি? জুল। জুলকে যদি ভাঙি বা আরেকটা একক কি বলতে পারি? নিউটন মিটার। ঠিক আছে, এখানে নিউটন নিজে একটা লব্ধ রাশি, আবার এখানে জুল আরেকটা লব্ধ রাশি। জুল মানে কি? মানে লব্ধ রাশিটা কি? লব্ধ রাশি হচ্ছে যেই রাশিটা হচ্ছে অন্য কয়েকটা রাশি বা অন্য একাধিক রাশির মিলিতভাবে আসছে, এটা হচ্ছে আমাদের লব্ধ রাশি। তাহলে জুল আসছে আমাদের নিউটন এবং মিটারের সাহায্যে, আবার মিটারও আসছে অন্যভাবে, কেজি আছে, আমাদের মিটার আছে, সেকেন্ড আছে, ভিন্ন হিসাব। তাহলে আমরা বলতে পারি কি এটা একটা লব্ধ রাশি। তাহলে এটা কারেক্ট, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 কাজের একক। আচ্ছা, নিউটন মিটার, নিউটনকে যদি ভাঙি কি বলতে পারি? কেজি। ঠিক আছে, মিটার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা, নিউটন এবং মিটার, এটা কি বলতে পারি? কেজি মিটার গুণ হবে, তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, তাহলে এটাও কারেক্ট। কাজের একক আমরা এটাকে জুলও বলতে পারি, তাহলে তিনটাই সঠিক। 1 2 3। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা একটু আগে দেখেছিলাম 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে, মনে রাখবা 36 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, এত জুল এটা বলতে পারে। অথবা আরেকটা বিষয় আসে আমাদের 3.6 দিলে হচ্ছে আমাদের 6টা শূন্য, 10⁵। আচ্ছা, এটাকে আমি দুইভাবে দেখাই। এটা হচ্ছে আমাদের মেইন মানটা, এখানে আমরা যদি 36 নিয়ে নিই তাহলে শূন্য দিব হচ্ছে 5টা, 10⁵ জুল। খেয়াল হিসাব করতে পারো, 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5টা দিব, এটাও আসতে পারে। আরেকটা হচ্ছে আমাদের 3.6, দেখো আরেক করে দিকে আনলাম, তাহলে কত হয়ে যাবে? 10⁵6 জুল হয়ে যাবে। এটা তিনটা মুখস্থ রাখবা আসে। তাহলে 3.6 10⁶, গো আনসার আমাদের। কোনো বস্তুর উপর এমনভাবে বল প্রয়োগ করা হলো যেন প্রয়োগকৃত বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলো। আচ্ছা, একটা বস্তুকে আমি এই যে রাখলাম এখানে। আচ্ছা, একটা বস্তুকে এই যে আমি, এটা একটা বস্তু, আমি এই বস্তুটাকে আমি এই দিকে বল প্রয়োগ করলাম, এই যে আমি ঠিক এই বরাবর বল প্রয়োগ করলাম, বলটা কি? আমাদের এফ। আচ্ছা, এবং বল ও সরণ, তবে আমাদের সরণটা হইল এদিকে, সরণটা কি? এস। এমনভাবে সরণ হইলো, আমাকে বলছে হচ্ছে বল প্রয়োগ করা হলো যেন প্রয়োগকৃত বল ও সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ এই যেটা আমাদের কি হবে? থিটা হবে, তাহলে আমরা এটাকে থিটা বলতে পারি। আচ্ছা, এবার বললো হচ্ছে আমাকে যদি সম্পাদিত কাজের পরিমাণ ডাব্লিউ হয়। আচ্ছা, এবার বললো হচ্ছে কাজ W = 0 হলে থিটার মান কত? কাজ W = 0। আমরা জানি কাজের একদম স্পেসিফিক যেটা একদম রিয়েল ফর্মুলা, এটা হচ্ছে আমাদের W = Fs cos θ, W = Fs cos θ, এটা হচ্ছে মেইন সূত্র। এখান থেকে আমরা cos θ এটার মানটাকে 1 ধরি। কখন 1 ধরি? একটা বস্তুকে যদি এদিকে বল দিলাম, সরণ ঘটলো এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এই ক্ষেত্রে আমরাকে cos 0 মান হচ্ছে 1,
cos 0 ডিগ্রির মান হচ্ছে কত 1, এই কারণে আমরা এটাকে cos 0 ডিগ্রি মানে একই দিকে ধরে নিই, তবে আমাকে এখানে বললো হচ্ছে ভিন্ন দিকে, তাহলে একটা থিটার ব্যাপার আসবে এবং আমাদের সূত্র হচ্ছে কি w = fs cos থিটা। আচ্ছা আমাকে বললো হচ্ছে w = 0, তাহলে এটার মান হচ্ছে কত 0, তাহলে 0 = fs cos থিটা, তাহলে fs কে 0 দ্বারা ভাগ করে দিই। হ্যাঁ, তাহলে কি বলা যায় 0/fs আলটিমেটলি কত 0, তাহলে আমরা বলতে পারি আমাদের cos থিটা = কত 0। তাহলে এখান থেকে যদি থিটার মানটা বের করি cos থিটা = cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মানটা 0, তাহলে cos 90 ডিগ্রি, তাহলে এখান থেকে বলতে পারি আমরা কত থিটা = কত, আমরা থিটা = বলতে পারি 90 ডিগ্রি। আচ্ছা তাহলে আনসার কত গ। এবার সেম উদ্দীপক আবার বললো হচ্ছে কাজ w এর মান সর্বোচ্চ হলে থিটার মান কত। আচ্ছা একই সূত্র আমাদের fs cos থিটা, আমাদের w = কি fs cos থিটা। খেয়াল করো আমাদের এখানে এই যে fs মানটা আমি ফিক্সড ধরলাম, আমাকে থিটার মান হিসাব করতে বললো। আচ্ছা cos থিটা এর মানটা একটা জিনিস খেয়াল করবা, তুমি যদি হিসাব করো ক্যালকুলেটর দিয়ে যদি করো cos 0 ডিগ্রি, cos 10 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। আচ্ছা এটা না লিখলাম, এগুলো দেখি। cos 0 ডিগ্রির মান 1, cos 60 ডিগ্রির মান হাফ, তার মানে 0.5, cos 90 ডিগ্রির মান 0। তাহলে খেয়াল করো 1 0.5 0 কমলো, তাহলে থিটার মান যত বাড়াবো, আমি কসের ক্ষেত্রে থিটার মান যত বাড়াবো আমাদের মানটা cos থিটার মানটা, আচ্ছা এটাকে এভাবে লিখি, থিটার মান যত বাড়াবো আমাদের cos থিটার মানটা তত কমে যাবে, ঠিক না। এই ক্ষেত্রে কি বলতে পারি, তাহলে আমাকে কাজের মানটা সর্বোচ্চ, তাহলে কাজের মানটা এটাকে বেশি পাওয়া লাগবে, এটাকে যদি বেশি পাওয়া লাগে আমি cos থিটার মান বেশি পাওয়া লাগবে, তাহলে আমাকে cos থিটা কি হওয়া লাগবে, cos থিটা সর্বোচ্চ হওয়া লাগবে, cos থিটার মান কি হওয়া লাগবে সর্বোচ্চ হওয়া লাগবে। তাহলে বলছিলাম cos থিটা যদি এখন উল্টা রিলেশন, থিটার মান বাড়লে cos থিটা কমবে, তাহলে বলতে পারি কি থিটার মানটা কমলে cos থিটার মানটা কি বাড়বে, তাহলে থিটার মানটা কমে দাও, কত কম হতে পারে 0 হতে পারে, তাহলে এখান থেকে বলতে পারি কি আমাদের cos থিটা এর সর্বোচ্চ মান কত, আমরা জানি cos এর সর্বোচ্চ মান হচ্ছে কত 1, তাহলে এবার এখান থেকে যদি হিসাব করি cos থিটা = 1 সর্বোচ্চ মান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos থিটা = cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে বলতে পারি আমাদের থিটা = কত 1, তাহলে সর্বোচ্চ তখনই হবে যখন ভুল লিখলাম থিটা = 0, তাহলে এখান থেকে বলতে পারি থিটা, তাহলে থিটা = কত 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি যদি হয় তখন হচ্ছে আমাদের কাজের মানটা কী হবে সর্বোচ্চ হবে, তাহলে থিটার মান 0, ঘ নাম্বার। আচ্ছা কাজের পার্ট শেষ আমাদের, এখন দেখবো হচ্ছে আমরা শক্তি নিয়ে। আচ্ছা সেকেন্ড সেগমেন্ট। আচ্ছা নিচের কোনটি শক্তির একক, বলছিলাম যাহাই কাজ তাহাই শক্তি। আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে কি পাই, কাজ শক্তি উপপাদ্য থেকে পাই হচ্ছে আমরা কোনো বস্তুর গতিশক্তির পরিবর্তনকে আমরা কি বলতে পারি, কৃতকাজ বলতে পারি, কৃতকাজটা কি তার গতিশক্তির পরিবর্তন, তাহলে যাহাই কাজ এবং শক্তি সেম জিনিসই, ঠিক আছে। আচ্ছা তাহলে শক্তির একক, যাহাই কাজের একক তাহাই শক্তির একক, তাহলে কি পড়ছিলাম আমরা একটু আগে, এই যে আমরা পড়ছিলাম হচ্ছে আচ্ছা দেখাই দিই w = fs, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে কি একক হচ্ছে আমাদের নিউটন মিটার, নিউটনকে ভাঙলে কি বলতে পারি কেজি মিটার, একেবারে ভেঙে ফেলি তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এখানে দেওয়া আছে কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, গ নম্বর আনসার। শক্তির মাত্রা কোনটি, শক্তির মাত্রা, তাহলে কাজের মাত্রা কি ছিল কাত, তাহলে কাজের মাত্রা ছিল আমাদের m/l² t ইনভার্স 2, তাহলে শক্তিও সেম, তাহলে এটাও কি শক্তির মাত্রা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি শক্তির মাত্রাও কি বলতে পারি, তাহলে শক্তির মাত্রাও কি হবে ml² t ইনভার্স 2। গতিশক্তির মাত্রা কি, গতি শক্তি পৃথিবীতে যে কোনো শক্তি হোক, যেই শক্তি হোক তার মাত্রা এবং একক সেম, তাহলে গতিশক্তি শক্তি তো, তাহলে শক্তির মাত্রা কি দেখলাম এখন ml² t ইনভার্স 2, তাহলে ml² t ইনভার্স 2 গেল। পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলো গতিশক্তি কী রূপে প্রকাশ পায়, পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলো, এই যে একটা পদার্থ, এই যে এটা একটা পদার্থ, পদার্থের ভিতরে যে অণুগুলো আছে, এই যে অণুগুলো যদি গতিশক্তি কী রূপে, অণুগুলো গতিশক্তি, আচ্ছা দেখো অণুগুলো গতিশক্তি কখন পাবে, যখন গতিশীল হবে, যদি গতিশীল হয় তার মানে কি তাদের মধ্যে ছোটাছুটি বেড়ে গেল, ছোটাছুটি যদি বেড়ে যায় তাদের মধ্যে কি উৎপন্ন হবে, তাদের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি পাবে, আলটিমেটলি তাদের মধ্যে তাপ উৎপন্ন হবে, বা আমরা বলতে পারি আমাদের তাপ শক্তিটা কী হবে প্রকাশ পায়, এই যে গতিশক্তিটা আমাদের কোথায় কনভার্ট হচ্ছে তাপ শক্তিতে কনভার্ট হয়, তাহলে এখানে আমরা বলতে পারি তাপ শক্তি।
শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। কি পাই আমরা যান্ত্রিক শক্তিতে? আমরা যান্ত্রিক শক্তিতে পাই আমাদের গতিশক্তি এবং আমাদের কি বিভব শক্তি, এই দুটো মিলে হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। এটা হচ্ছে শক্তির সবচেয়ে সাধারণ রূপ। আচ্ছা, কোনো বস্তুর ভর অর্ধেক এবং বেগ 4 গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? আচ্ছা, গতিশক্তি পূর্বের কত গুণ হবে করি। একটা বস্তুর ভর অর্ধেক, তাহলে ধরে নিলাম আমাদের m2 ভরটা অর্ধেক, তাহলে হাফ m1, এটা করলাম, এবং বেগ 4 গুণ, তাহলে v2 হচ্ছে কি আগের বেগের কি কত গুণ? 4 গুণ। যদি এরকম হয় তখন আমাকে বলছে হচ্ছে আমাদের এইগুলো দিলে হচ্ছে আমাদের শর্ত। এটা হলে আমাকে বললো হচ্ছে গতিশক্তি পূর্বের কত গুণ হবে। আচ্ছা, গতিশক্তি তাহলে হচ্ছে ek2 বা e2 লিখলাম, e2 ডিভাইড বাই আমরা করবো হচ্ছে e1 আগেরটা। আচ্ছা, গতিশক্তি তাহলে হাফ m2 v2 স্কোয়ার হাফ m1 v1 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, হাফ কাটা, m2 ডিভাইড বাই m1, খেয়াল করো m2 ডিভাইড বাই m1 কে দিকে নিয়ে আসলে থাকে কত? হাফটা থাকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? m2 বাই m1। আচ্ছা, লিখি m2 বাই m1 ইন্টু v2 বাই v1 একসাথে দিলাম স্কোয়ারটা, ঠিক আছে। আচ্ছা, সমান, তাহলে m2 বাই m1 কত? এখান থেকে আমরা বলতে পারি m2 বাই m1 হচ্ছে আমাদের হাফ, তাহলে এটা গেল হাফ ইন্টু v2 বাই v1 কত? v2 ডিভাইড বাই v1, তাহলে কত আসে? 4 আসে, এবং তার উপরে স্কোয়ার, তাহলে কত আসে? হাফ ইন্টু 4 4 16, 16কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 8 আসে আমাদের। তাহলে কত গুণ হচ্ছে? তাহলে e2 ইকুয়ালস হচ্ছে 8e1, তাহলে পূর্বের কত গুণ হইল? 8 গুণ, তাহলে 8 গুণ। গো 3 কেজি ও 9 কেজি ভরের দুটি গতিশীল বস্তুর ব্যাগের অনুপাত কত হলে বস্তু দুটির গতিশক্তি সমান হবে? আচ্ছা, একটা শর্ত দিলে হচ্ছে তাদের গতিশক্তিটা কী হবে? সমান হবে, এবং ভর দিয়ে দিল, এর মান দিয়ে দিল, এবং হচ্ছে গতিশীল বস্তুর ব্যাগের অনুপাত কত? ব্যাগের অনুপাত মানে কি? তাদের হচ্ছে v2 ডিভাইড বাই v1। আচ্ছা, অনুপাত মানে কি? অনুপাতকে আমরা এভাবে বলতে পারি যে দেখো ভাই v2 ইস টু কি v1, বা এটাকে আমরা কি বলতে পারি? v2 ডিভাইড বাই কি v1, এটাই একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, গতিশক্তি সমান বলছে আমরা এটা দিয়ে আগেই। আচ্ছা, গতিশক্তি সমান, তাহলে e1 ইকুয়ালস টু কি আমাদের? আচ্ছা, যেহেতু বলে দেয় আমরা তাহলে v1 বাই v2 নিব। হ্যাঁ, যেহেতু আমাকে বলে দেয় যে অনুপাতটা কি প্রথম বস্তুর সাথে দ্বিতীয় বস্তু নাকি দ্বিতীয় বস্তুর সাথে প্রথম বস্তুর, তাহলে আমরা 1/2 নিব। আচ্ছা, গতিশক্তি সমান, তাহলে কি লিখবো? ek1 ইকুয়ালস টু ek2, আমি e1 দিয়ে লিখলাম, e1 ইকুয়ালস টু কি e2। আচ্ছা, তাহলে e1 সূত্র কি? হাফ m1 v1 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m2 v2 স্কোয়ার। আচ্ছা, দুটো পাশ থেকে হাফ কাটা, m1 m2, m1 এর মান কত? 3 কেজি, তাহলে 3 ইন্টু v1 এর মান জানি না, রাখলাম, হাফ চলে গেল, এবং m2 এর মান হচ্ছে কত? 9 ইন্টু v2 এর মান জানি না, রাখলাম। আমার লাগবে কি? v1 বাই v2, তাহলে আমি করলাম কি v1 বাই v2, তাহলে v1 ডিভাইড বাই v2 একসাথে লিখলাম স্কোয়ার ইকুয়ালস টু 9 বাই কত? 3, আলটিমেটলি কত আসে? 3 আসে। তাহলে আমাদের লাগবে কি? v1 বাই v2, স্কোয়ার আছে, স্কোয়ার কেমনে তুলবো? রুট করে দিব, তাহলে v1 ডিভাইড বাই v2 ইকুয়ালস টু, এটাকে যদি রুট করি তাহলে কত আসে? √3। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? কীরকম? এভাবে লিখতে পারি, দেখো v1 ইস টু v2 ইকুয়ালস টু কী হবে? √3, নিচে কি আছে? 1 আছে, তাহলে √3 ইস টু কত? 1। আচ্ছা, তাহলে √3 ইস টু 1। খ, এত গ্রাম ভরের একটি বস্তুকে এত জুল গতিশক্তিতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। উপরের তথ্য থেকে নিচের প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, বস্তুটিকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল? কত বেগে উপরের দিকে নিক্ষেপ করেছিল? কত বেগে মানে আমাকে আদি বেগটা জানতে চাইলো, কত বেগে নিক্ষেপ করলাম এটা জানতে চাইলো। আচ্ছা, দেখি, একটি বস্তুকে এত গতিশক্তিতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, গতিশক্তি দিয়ে দিছে আমাকে, তাহলে আমি তো গতিশক্তি থেকে বেগের মানটা বের করতে পারি। তাহলে গতিশক্তির সূত্র ইকে ইকুয়ালস টু কি? হাফ m v স্কোয়ার, হাফ m v স্কোয়ার, v এর মানটা বের করবো, আমাকে গতিশক্তি দিয়ে দিছে, গতিশক্তি কত? 10 জুল, তাহলে 10 ইকুয়ালস টু হাফ ইন্টু m, কত ভর? 50 গ্রাম ভর, তাহলে 50 ডিভাইড বাই কত? 1000, কেজিতে নিয়ে গেলাম, ইন্টু v স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি v এর মানটা বের করি তাহলে কত আসে? রুট ওভার আনসার, তাহলে হচ্ছে 20 আসে আমাদের। তাহলে v ইকুয়ালস টু 20, তাহলে আমাদের আনসার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড।
সেম উদ্দীপক প্রশ্ন হচ্ছে প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর বস্তুটির বেগ কত ছিল। আচ্ছা, প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর বস্তুটির বেগ কত ছিল। একটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে হচ্ছে প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করার পরে বস্তুটার বেগ কত বললো। আচ্ছা, প্রথম অর্ধেক কীরকম হবে, এই যে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এখান থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম, ধরে নিলাম এই জায়গায় আসলো বস্তুটা, তাহলে এই যে এইভাবে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম অর্ধেক, তাহলে এই যে আসলো, তাহলে এটার অর্ধেক হচ্ছে এইটুকু, ধরে নিলাম এইটুকু। আচ্ছা, এখন আমাদের এইটুকু হাইটটা তো আমি জানি না, বের করতে পারি। এই যে একটা বস্তু এইদিকে গিয়ে আবার কিন্তু ফিরে আসবে কোথায়, ভূমিতে। হ্যাঁ, তো আমাকে এই পার্ট বলে না, আমাকে শুধু মানে ওঠার কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, এইটুকু, তাহলে এইটুকুটা কি তার মানে আর তো উঠবে না, এটাই শেষ সর্বোচ্চ বিন্দু। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ বিন্দুতে যে উঠলো, তাহলে সর্বোচ্চ উচ্চতাটা কত আমরা কি বলতে পারি, আমরা জানি সর্বোচ্চ উচ্চতা h ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। ইউ কি দেওয়া আছে? হ্যাঁ, ইউ স্কোয়ার বাই 2g। ভাই ইউ তো দেওয়া নাই, কত বেগে নিক্ষেপ করছিলাম, আদি বেগ, কত বেগে আমি একটা বস্তুকে নিক্ষেপ করছিলাম, আদি বেগ তো দেওয়া নাই। হ্যাঁ, আদি বেগ এই যে আমরা গত মানে প্রশ্নটাতে বের করছিলাম কত বেগে নিক্ষেপ করেছিল, আমরা এটাকে ভি ধরছি, আমরা ইউ বলতে পারি, কি বলতে পারি, ইউ বলতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি বলি আমাদের ইউ এর মান কত, 20, তাহলে 20 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, 20 স্কোয়ার 2 ইন্টু 9.8 আমাদের আস্তে আস্তে হচ্ছে 20.41 লিখলাম সর্বোচ্চ উচ্চতা। এখানে আমাকে তো সর্বোচ্চ উচ্চতায় বলা নাই, আমাকে বললো হচ্ছে তার অর্ধেক উচ্চতায়, কি বললো, এই যে অর্ধেক দূরত্ব বললো, তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এই যে এই পরিমাণ হাইট, এটার কী হবে আমার, এটা ডিভাইড বাই কত 2, এইটা হচ্ছে আমার 10.204, এইভাবে লিখি এত মিটার। এখন আমাকে কি বললো, অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর বস্তুটির বেগ, তাহলে এই পজিশনে তার ব্যাগটা বের করতে চাইলো, ঠিক আছে। আচ্ছা, এই যে নিক্ষেপ করলাম আমি আদি বেগ, আমি ইউটা জানি, আমি এই যে দূরত্ব এইচটা জানি, তাহলে আমি কী জানি, আমি ইউ জানি, আমি এইচ জানি, আমি কি পরিমাণ ত্বরণ উঠলো জি জানি, বের করবো কি ভি, তাহলে কোন সূত্র, T9। টি ছাড়া আমাদের ফর্মুলা আছে একটা গতির, কী ছিল আমাদের, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যেহেতু একটা বস্তুকে নিক্ষেপ করলাম, নিক্ষিপ্ত বস্তু পেলে এই যে আমাদের প্লাসটা কী হয়ে যাবে, আমাদের মাইনাস হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি। তাহলে এই যে এখানে কি লিখবো আমরা, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2gh। আচ্ছা, তাহলে এখান থেকে যদি লিখি ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 10.204, এটা ইন্টু 9.8 রুট ওভার আনসার 10√2 আসে। আমাদের ভি স্কোয়ারের মান আসতেছে হচ্ছে আমাদের 200। তাহলে আমরা এখান থেকে ভি এর মান কত পাই, এখান থেকে আমরা ভি এর মান হচ্ছে রুট ওভার 200 বা 10√2, কিন্তু এখানে তো 10√2 নাই, আমরা দশমিকে যদি নিয়ে যাই তাহলে আমাদের আসবে কত, 14.14 মিটার পার সেকেন্ড, তাহলে 14.14 মিটার পার সেকেন্ড, এই যে গ নাম্বার আনসার। আচ্ছা, একটি বস্তু এত মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো, পড়ন্ত অবস্থায় বস্তু হতে এত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অনুপাত কত। আচ্ছা, একটা বস্তু এত মিটার উচ্চতায় ভূমি থেকে পড়লো, আচ্ছা ভূমিতে পড়লো বললো, এই যে এটা ধরলাম ভূমি, একটা বস্তু এই যে এখানে ছিল, তার এই যে ভূমিতে সে এই যে পড়লো। আচ্ছা, তাহলে কত মিটার উচ্চতা থেকে পড়লো, সে হচ্ছে 20 মিটার উচ্চতা, 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো। পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে, ধরে নিলাম এই যে এটা হচ্ছে আমাদের 5 মিটার উঁচু, থেকে আমাদের ভূমি থেকে। আচ্ছা, নিলাম বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত মানে কি, ভাগ করবা সবসময়, অনুপাত মানে কি করবা, ভাগ করবা কার বিভব শক্তি ও গতিশক্তির, তাহলে বিভব শক্তিটা লিখি ইপি ডিভাইড বাই ইকে। আচ্ছা, ইকুয়ালস টু ইপি মানে কি, আচ্ছা খেয়াল করো, এই যে একটা বস্তুকে উপর থেকে নিচে নামা বা নিচে থেকে উপর ওঠা, এগুলোর ক্ষেত্রে সবসময় হিসাব করবো হচ্ছে দুটা জিনিস মাথায় রাখবা, যেই বলুক আমাকে গতিশক্তি বলুক আর হচ্ছে বিভব শক্তি বলুক, আমরা গতিশক্তি বললেও হাফ এম বি স্কোয়ার লিখবো না, মানে বিভব শক্তি বললে হচ্ছে
না গতিশক্তি বললেও এমজিএইচ লিখবো, বিভবশক্তি বললেও কি লিখবো, এমজিএইচটা লিখবো, আমরা হাফ এমজিএইচকে লিখবো না। তবে এইচটা হচ্ছে ফ্যাক্ট আছে এখানে। এখানে একটা বস্তুর ভর তো সেম, আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ তো ফিক্সড একটা বস্তুর জন্য বা সবগুলোর জন্য পৃথিবীতে। তারপরে এইচ এর মানটা হচ্ছে ভেরি করতেছে। এখানে এইচ এর মানটা কেমনি নিবা, মনে রাখবা যখনই একটা বিন্দুতে গতিশক্তি হিসাব করবা তখন তার এইচটা নিবা হচ্ছে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, কী পরিমাণে উপর থেকে সর্বোচ্চ বিন্দু থেকে তার নির্দিষ্ট বিন্দু পর্যন্ত। এটা নিবা হচ্ছে কিসের বেলায়, গতিশক্তির বেলায়। বিভবশক্তির বেলায় আমাদের এইচটা কি নিবা, বিভবশক্তির বেলায় এইচ নিবা হচ্ছে সর্বনিম্ন বিন্দু থেকে বা ভূমি থেকে আমাদের নির্দিষ্ট বিন্দু পর্যন্ত এই দূরত্বটা নিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি এমজিএইচ। তাহলে এম মনে রাখবো হচ্ছে এমজি ইন্টু উচ্চতা। কি মনে রাখবা, এমজি উচ্চতা। আর এখানেও কি আমাদের এমজি ইন্টু উচ্চতা, এটা মনে রাখবা। এখন এমজি কাটা, দুটো পক্ষ থেকে কাটা। এখন উচ্চতাটা কত এখানে খেয়াল করি। আচ্ছা উচ্চতা, তাহলে উপরে কি লিখলাম, বিভবশক্তি। তাহলে বিভবশক্তি পেলে কি হবে, ভূমি থেকে, তাহলে 5। আর এই যে এমজি কাটা, আর হচ্ছে উচ্চতা কিসের বেলায়, গতিশক্তির বেলায়। তাহলে গতিশক্তির বেলায় কোথা থেকে হিসাব করবো, উপর থেকে হিসাব করবো। এটা 20, এটা 5, তাহলে এটা অবশ্যই কত হবে, 20 থেকে 5 গেলে কত, 15। তাহলে এখানে থাকবে কত, 15। ঠিক আছে, 5 দ্বারা কাটলে কত আসে, 1/3। তাহলে এটাকে আমি কি বলতে পারি, ইপি। তাহলে এখানে আমরা বলতে পারি ইপি ইস টু ইকে ইকুয়ালস টু কত হবে, 1:3। তাহলে 1:3 খ আনসার। নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি হচ্ছে আমাদের নিউক্লিয়ার। আমাদের বায়োমাস হচ্ছে নবায়নযোগ্য, বায়ুশক্তি নবায়নযোগ্য, জিওথার্মাল কি নবায়নযোগ্য। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত, ইউরেনিয়ামের পরিমাণ হচ্ছে 0.7%। আচ্ছা এটা কাইন্ড অফ মুখস্থ জিনিস, তবে আরেকটা ট্রিক্স আছে জাস্ট ইউরেনিয়ামের বেলায়। ইউরেনিয়াম ইংলিশে কেমনে লিখবো, ইউরেনিয়াম, খেয়াল করো এখানে আমাদের বর্ণ কয়টা বা অক্ষর কয়টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কতটা, 7টা। তাহলে হচ্ছে আমাদের কত আসবে, 0.7%। এটা জাস্ট ট্রিক্স মনে রাখার জন্য। আচ্ছা কত বর্গ কিলোমিটার এলাকায় সূর্যের আলো থেকে তাপ হিসেবে প্রায় 5000 মেগাওয়াট শক্তি পাওয়া যায়, কত বর্গ কিলোমিটার এলাকায়। আচ্ছা মনে রাখবা 1 বর্গ কিলোমিটার এলাকায়, 1 বর্গ কিলোমিটার এলাকায় আমাদের 1000 মেগাওয়াট শক্তি উৎপন্ন হয়ে বা কি পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। তাহলে আমাকে বললো কি কত বর্গ কিলোমিটার এলাকায় 5000 পাওয়া যাবে। আচ্ছা তাহলে আমরা উল্টাভাবে করবো এখন। তাহলে কি বলতে পারি, 1000 মেগাওয়াট শক্তি পাওয়া যাচ্ছে আমাদের কত কিলোমিটার এলাকায়, 1 কিলোমিটার এলাকায়। এখন আমাদেরকে কত বললো, আমাকে বললো হচ্ছে 5000 বা 5000 মেগাওয়াট শক্তি। তাহলে এটা কি হবে, হ্যাঁ ডিরেক্ট তো করতে পারতাম। আচ্ছা এভাবে বলতে পারি যে 1 মেগাওয়াট জন্য পাওয়া যাচ্ছে কত, 1/1000। তাহলে আমাকে বলছে কত, 5000। তাহলে 5000 জন্য পাবো কত, 1/1000 ইন্টু কত, 5000। তাহলে কত আসে, 5 আসে। তাহলে 5 কিলোমিটার। আনসার করছে কত, 5। আচ্ছা থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করলে সরাসরি কোন শক্তি পাওয়া যায়। থার্মোকাপলে দুটো যদি ধাতব বস্তুর মধ্যে যদি তাপ প্রয়োগ করি তাহলে আমরা সরাসরি কারেন্ট পাবো বা বিদ্যুৎ পাবো। আমরা কী পাবো, বিদ্যুৎ শক্তি পাবো। আচ্ছা 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে 50 সেকেন্ডে 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত। আমাকে বললো হচ্ছে কি শক্তির অপচয় কত বললো। আচ্ছা আগে আমি দেখি শক্তিটা কি পরিমাণ ইনপুট দিতে পারে, মানে ওনারা যে আমাকে যে বললো যে 1 কিলোওয়াটের মোটর, তাহলে এটার শক্তিটা কত, মানে 1 কিলোওয়াট যদি ইউজ করতে তাহলে শক্তিটা কত আসতো। আমরা জানি W = PT। তাহলে কি পরিমাণ শক্তি, পি দিয়ে দিচ্ছে কত, 1 কিলোওয়াট। তাহলে 1000 ইন্টু সময় কত দিয়েছে, 15 সেকেন্ড। তাহলে কত আসবে, 15,150,000। তাহলে এত জুল। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ইনপুট বলা যায়। এটা আমাদের কি
ইনপুট। আচ্ছা, শক্তির কী পরিমাণে আবার শক্তি খরচ করলো 15 সেকেন্ডে, মানে কী পরিমাণ কাজ করলো আসলে 15 সেকেন্ডে 100 কেজি বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো, তাহলে উপরে তুললো, তাহলে mgh। তো আমরা কি বলতে পারি, এটাকে w প্রাইম বলতে পারি। তাহলে w প্রাইম সমান কত, mgh। তাহলে m কত, 100 কেজি, g মান 9.8, h কত, 10 মিটার উপরে তুললো, তাহলে হচ্ছে 98 2 0 এত জুল। আচ্ছা, এখন বললো হচ্ছে আমাকে কি পরিমাণ আচ্ছা কি পরিমাণ শক্তি অপচয় ঘটে। তাহলে হওয়ার কত ছিল এটা, পাচ্ছি মানে পাওয়ার কত ছিল আমাকে এটা 1 কিলোওয়াট অনুযায়ী, পাচ্ছি হচ্ছে কত এটা। তাহলে বিয়োগ করে দিই কি পরিমাণ ঘটলো অপচয়। তাহলে 15000 মাইনাস 9800, এটা হচ্ছে শক্তিরটা কি অপচয়। তাহলে কত আসবে, 5200। খ, হাফ এমভি কে নিচের কোন রূপে লেখা যায়, হাফ এমভি। আচ্ছা, হাফ এম ভি, এটা কি লিখতে পারি, হাফ এম ভি কি লিখতে পারি, আমরা জানি ভি ইকুয়ালস টু হচ্ছে, বা ভি স্কোয়ার ইকুয়ালস টু কি জানি আমরা, এটা মানে ভি স্কোয়ার হবে, এটা ভি স্কোয়ার হবে, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, এটা দিয়ে করি, চলো। তাহলে হাফ এম ভি স্কোয়ার বদল কি লিখবো, হাফ এম ভি স্কোয়ার, তাহলে এম ভি স্কোয়ার, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার, এম ইউ স্কোয়ার আছে ঠিক আছে, ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, কি বলতে পারি, হাফ গুণ করে দিলাম, হাফ এম ইউ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলাম, প্লাস আবার কি আসবে, হাফ ইন্টু 2gh, এখান থেকে কত আসবে, হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এবং 2 কাটা থাকবে কি, আয় হায় এখানে তো হাফ এম গুণ করে নেই, হাফ এম ইন্টু 2gh, হাফ এম ইন্টু 2g, তাহলে হাফ এম ইন্টু 2gh, তাহলে কত আসবে, হাফ এবং 2 কাটা থাকবে কি mgh, তাহলে mgh, এই যেটাকে আমরা কি বলতে পারি, w বলতে পারি। তাহলে এখানে কি থাকবে, হাফ এম ইউ স্কোয়ার প্লাস w, মানে এইটাকে আমরা হচ্ছে w বললাম, ঠিক আছে। তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস w, হাফ এম ইউ স্কোয়ার প্লাস w, এই যে গ হচ্ছে আমাদের আনসার গেল। একটি স্প্রিং কেটে সমান 2 টুকরো করলে ওর স্প্রিং ধ্রুবকের কি পরিবর্তন ঘটে, মনে রাখবা স্প্রিংকে যদি কাটি তাহলে তার স্প্রিং ধ্রুবক বেড়ে যাবে, দুইটা স্প্রিং যদি জোড়া লাগায় তাহলে তার স্প্রিং ধ্রুবক কমে যাবে, মানে উল্টা, একটা জিনিস যদি জোড়া লাগায় তাহলে একটা জিনিসটা বড় হওয়ার কথা, তাহলে এটা কিন্তু কমে যাবে স্প্রিং ধ্রুবকটা। আবার একটা জিনিস যদি কেটে ফেলি তাহলে কমার কথা না, তবে হচ্ছে বেড়ে যাবে স্প্রিং ধ্রুবকটা, তাহলে উল্টা। তাহলে কি বললো হচ্ছে 2 টুকরা করলাম, কাটলাম, তাহলে স্প্রিং ধ্রুবক কি হবে, সমান 2 টুকরা করলে ওর স্প্রিং ধ্রুবক বাড়বে। চিত্রে আচ্ছা একটা চিত্র দিয়ে দিল, এত গ্রাম ভরের একটি বস্তুকে এ বিন্দু থেকে পতনশীল অবস্থায় দেখানো হলো। তাহলে একটা বস্তু এ থেকে পড়া শুরু করলো। আচ্ছা, বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত, এই যে বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি কত, তাহলে বিভব শক্তি কী হবে, সূত্র mgh, সূত্র কী ছিল, mgh, তাহলে ইপি ইকুয়ালস টু কী হবে, mgh। আচ্ছা, এম বস্তুর ভর কত, 50 গ্রাম, তাহলে 50 ডিভাইড বাই 1000 ইন্টু 9.8 ইন্টু এইচ কত বলছিলাম, বিভব শক্তির বেলা হিসাব করবো হচ্ছে নিচ থেকে, ভূমি থেকে, তাহলে 15 কত আসে, 7.35 ইন্টু 10⁻³ মিলল না কেন, 15 9.8, ও ভুল লিখলাম, দাঁড়াও 10⁻³, তাহলে 7.35 আসবে, 7.35 জুল, 7.35, এই যে ঘ হচ্ছে আনসার।
চিত্রে আচ্ছা সেম চিত্র এখন বললো হচ্ছে বস্তুটির কৃতকাজ ধনাত্মক। একটা বস্তু এই যে নিচে পড়লো, তাহলে তার কৃতকাজটা ধনাত্মক, আমরা জানি mgh, ঠিক আছে। আচ্ছা এটা ধনাত্মক, এটা হবেই। আচ্ছা যদি উপরে তুললাম তাহলে ভিন্ন কথা, মানে একটা বস্তুকে যদি অভিকর্ষ বল দ্বারা কাজ করা হয় বা একটা বস্তুকে যদি আমি যদি উপরে তুলি তাহলে তখন তার কৃতকাজটা কী হবে, ঋণাত্মক হয় আর কি। আচ্ছা এই বিন্দুতে বিয়োগ শক্তি সমান বি বিন্দুতে গতিশক্তি। এই যে এই বিন্দুতে বিয়োগ শক্তিটা কত, পুরাটা, তাহলে এই বিন্দুতে বিয়োগ শক্তি সমান হচ্ছে বি বিন্দুতে গতিশক্তি। বি বিন্দুতে গতিশক্তি কত, কিরে এটা তো পুরো দেওয়ার 15 মিটার, এটা তো দেওয়া থাকার কথা। আচ্ছা দেখি এই বিন্দুতে বিভব শক্তি, এটা অন্যভাবে কি বের করা যায়? এই বিন্দুতে বিভব শক্তি হচ্ছে, আচ্ছা এই বিন্দুতে কিন্তু গতিশক্তি শূন্য, যেহেতু বস্তুটা টুপ করে পড়বে এখান থেকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিভব শক্তি থাকবে প্লাস গতিশক্তিটা কী হবে, শূন্য হবে। আবার এই ক্ষেত্রে আমাদের বিভব শক্তিটা শূন্য হবে, এই ক্ষেত্রে আমাদের বিভব শক্তি শূন্য প্লাস কী থাকবে, গতিশক্তিটা কি থাকবে, এটা আমরা জানি। আবার এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে বিভব শক্তি থাকবে, গতিশক্তিও থাকবে, তাহলে এটার ক্ষেত্রে বিভব শক্তি থাকবে, গতিশক্তি থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আমাকে এই বিন্দুতে বিভব শক্তি থাকবে হচ্ছে পুরাটা, আর এটা হচ্ছে যোগফলটা না, বি বিন্দুতে গতিশক্তি সমান হবে না। দেখো আমি বলি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, তাহলে আমরা জানি মোট শক্তি সমান, তাহলে ই অফ এ বিন্দুতে মোট শক্তি সমান হচ্ছে ই অফ বি বিন্দুতে মোট শক্তি সমান ই অফ সি বিন্দুতে মোট শক্তি। এখন এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে আমার কি, ইপি, এটা মোট শক্তি কি আমাদের ইপি। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের বি বিন্দুতে কিন্তু খেয়াল করো একদম উপরেও না একদম নিচেও না, এক্ষেত্রে আমাদের গতিশক্তিও আছে, আমাদের বিভব শক্তিও আছে, তাহলে এক্ষেত্রে কি বলতে পারি, ইকে প্লাস ইপি প্লাস, এটা কিন্তু ভিন্ন, এটা একটা ইপি 1 ধরলাম, এটাকে ইপি 2 ধরলাম, আচ্ছা এটাকে 2 ধরলাম, ইকে 2 ইসি। সি এর ক্ষেত্রে আমাদের দেখো বিভব শক্তি নাই, গতিশক্তি আছে, তাহলে এটাকে কি বলতে পারি আমরা, জাস্ট ইপি, তাহলে ইপি 3 ধরলাম, ঠিক আছে। খেয়াল করো এটা সমান, এটা তো সমান হবে, তাহলে এটা সমান এটা হওয়া লাগবে, তাহলে এই যে ইপি এ বিন্দুতে বিভব শক্তি এটা বি বিন্দুতে গতিশক্তি, তাহলে এই যে এটা সমান হবে না, কারণ এটা পুরোটা সমান, এটা পুরোটা হওয়া লাগবে আমার, তাহলে এটা হবে না, এটা রাইট। আর তাহলে এটা যদি না হয় তাহলে অটোমেটিক্যালি এটা তো রাইট হওয়ারই কথা। তাও দেখি বি বিন্দুতে মোট শক্তি, তাহলে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে এটা সমান কি সি বিন্দুতে গতিশক্তি। খেয়াল করো সি বিন্দুতে কোনটা, এটা এই গতিশক্তি, আমরা সি বিন্দুতে বিভব শক্তি কেন লিখলাম, এটা তো গতিশক্তি হবে, তাহলে সি বিন্দুতে গতিশক্তি, এই যে এটা সমান কি এটা, তাহলে ঠিকই আছে, কারণ এখানে কোনো বিভব শক্তি নাই, এই পুরো গতিশক্তিটাই কি আমাদের, এই পুরো মোট শক্তিটাই এই গতিশক্তিতে কনভার্ট হবে, তাহলে এটাও ঠিক আছে। তাহলে 1 এবং 3 এক, এই যে খ নাম্বার। ইউরেনিয়াম 235-এ 92টি প্রোটন থাকে, হ্যাঁ দেখি ইউরেনিয়াম U235 এবং হচ্ছে 92, এই যে এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে আমাদের প্রোটন হচ্ছে কত, 92টা, আমাদের পারমাণবিক সংখ্যা কত, 92, তাহলে এক্ষেত্রে হচ্ছে 92টি প্রোটন থাকে, এটা ঠিক। আচ্ছা নিউটন কত, 143, নিউটন কেমন হিসাব করবো, নিউটন হিসাব করবো হচ্ছে এই যে ভর সংখ্যা বিয়োগ কি প্রোটন সংখ্যা, তাহলে হচ্ছে নিউটন সংখ্যা, তাহলে কত আসবে 235 মাইনাস, তাহলে 143 আসে, তাহলে এটাও ঠিক। পারমাণবিক সংখ্যা 92, এই যে পারমাণবিক সংখ্যাটা কত 92, তাহলে 1 2 3। একটি বস্তুর ব্যাগ কত হলে তাদের ভরবেগ ও গতিশক্তির মানটা সমান। আচ্ছা ভরবেগ এবং গতিশক্তির মানটা সমান, ভরবেগটা কি, ভর এবং বেগের গুণফল, এটা যা তার গতিশক্তির মানও কি সেম, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এম কাটা, একটা ভি কাটা, তাহলে থাকে কি ক্ষেত্রে হাফকে যদি এপাশে এসে তাহলে 2 হয়ে যাবে, তাহলে 2, এ পাশে তো কিছু নাই আর, থাকে জাস্ট ভি স্কোয়ার না জাস্ট একটা ভি থাকবে। আচ্ছা দেখে এটা তো, তাহলে একটা ভি এই যে কাটলাম, তাহলে এই যে এটা কাটলাম, মানে এখান থেকে একটা ভি কাটলাম, এখান থেকে ভি কাটলাম, তাহলে এখানে থাকে কত 1 ইকুয়ালস টু হাফ ভি, তাহলে এক্ষেত্রে আমরা ভি ইকুয়ালস টু কত পাই, 2 পাই। তাহলে ব্যাগের মান কত, বস্তুর ব্যাগ কত, তাহলে ব্যাগের মান হচ্ছে 2, আমাদের 2। একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা থাকে, একটা বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে যদি উপরে তুলি তার মধ্যে হচ্ছে স্থিতিশক্তি বা হচ্ছে কি বিভব শক্তি জমা থাকে। 40 কেজি এত কেজি ভরের দুজন ব্যক্তি যথাক্রমে এত এবং এত বেগে দৌড়াচ্ছে, দুজনের ক্ষেত্রে কোনটি সঠিক। আচ্ছা এগুলো সবগুলো হিসাব করে দেখতে পারো, প্রথম ব্যক্তির গতিশক্তি বের করবা, দ্বিতীয় গতিশক্তি, তারপর হচ্ছে দ্বিতীয় ব্যক্তিটা বের করবা, কার কোনটা অর্ধেক, এগুলো হিসাব করে দেখতে পারো। আমি ডিরেক্ট আনসারটা বলে দিতে পারি, আমি যদি ডিরেক্ট আনসারটা যদি বলি, এটার আনসার হবে এটা গ নাম্বারটা। আচ্ছা এইটা আমরা ট্রাই করে দেখি সময় নষ্ট না করে।
প্রথম ব্যক্তির গতিশক্তি দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ। তাহলে প্রথম ব্যক্তির গতিশক্তি বের করি। প্রথম ব্যক্তির গতিশক্তি, হ্যাঁ, EK1 ইকুয়ালস টু কত, হাফ M1, M1 কত 40, তাহলে হাফ MV, তার ব্যাক কত, এই যে 8, তাহলে 8, এটাকে 2 দ্বারা কাটলে হচ্ছে 20, 20 এবং 8, তাহলে 8 দুগুণে 16, 160 জুল। এবার বের করবো হচ্ছে EK2। এটা নর্মালি এভাবে করা লাগে না, জাস্ট দুইটা বের করলেই তুলনা করলে হয়ে যায়। আচ্ছা 4 হচ্ছে 80, তাহলে হাফ ইন্টু 80, এটা তো ভুলেছি, এটা তো 80 স্কোয়ার হবে, হাফ MV স্কোয়ার। আচ্ছা এটা কত আসবে দেখি, 40 ইন্টু 64, তাহলে 1280 জুল। আবার যদি EK2 যদি বের করি, তাহলে হাফ, তারপর 4, তাহলে তার হাফ M80, আর হচ্ছে তার ব্যাগ হচ্ছে কত 4, তাহলে 80 ইন্টু কত 4 স্কোয়ার, তাহলে 640। আচ্ছা প্রথম ব্যক্তির দ্বিতীয় ব্যক্তির দ্বিগুণ, দ্বিতীয় ব্যক্তি যদি দ্বিগুণ করে প্রথম ব্যক্তিটা পাবো, পাই কিনা দেখি, ইন্টু 2, তাহলে 1280 আসে। এটাকে যদি দ্বিগুণ করি 640 ইন্টু 2 করলে কত আসে, এই যে 1280 আসে। তাহলে আমাদের আনসার কোনটা, আনসার হচ্ছে গ নাম্বার। আচ্ছা পারমাণবিক দিক, পারমাণবিক পরিমাণের দিক থেকে বিবেচনা করলে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তি কি সবচেয়ে বেশি শক্তি রূপান্তরিত হয় নিচের কুণ্ডি থেকে। সবচেয়ে বেশি শক্তি যদি হিসাব করে হচ্ছে আমাদের আলোক শক্তি, সূর্য থেকে আমরা কি পাই, আলোক শক্তি পাই। তাহলে সবচেয়ে বেশি আমরা কি পাবো, আলোক শক্তিই পাবো, আলোক শক্তি। এমভর একটি বস্তু এত মিটার আচ্ছা উপরে রাখা হলো, কোন অবস্থান থেকে বস্তুটি ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে। এই যে একটা বস্তুকে আমি বিভিন্ন উচ্চতা রাখলাম, একটা বস্তুকে এই উচ্চতা রাখলাম, একটা বস্তুকে এই উচ্চতা রাখলাম, একটা বস্তুকে এই উচ্চতা রাখলাম। খেয়াল করো একটা বস্তুকে যদি এখান থেকে ফেলি টুপ করে, তাহলে তার এখানে জমানো যে বিভব শক্তিটা সেটা এখানে আসার সময় গতিশক্তিতে কনভার্ট হবে, এই বিভব শক্তিতে গতিশক্তিতে কনভার্ট হবে, এই বিভব শক্তিতে কি গতিশক্তিতে কনভার্ট হবে। আচ্ছা তাহলে কি বলতে পারি, খেয়াল করো হাইট যত বেশি, উচ্চতা যত বেশি হচ্ছে, তাহলে তার তার বিভব শক্তি তত বেশি হচ্ছে। বিভব শক্তি তত বেশি হচ্ছে মানে কি হচ্ছে, বিভব শক্তি যত বেশি হচ্ছে মানে গতিশক্তি তত বেশি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি, এই যে হাইট বেশি কোনটার, 350 লাস্টেরটার, হ্যাঁ, কোন অবস্থান থেকে বস্তুটিকে ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে। তাহলে সবচেয়ে বেশি কোথায় হবে, এই যে বড়টা 350। তাহলে এখানে আমরা কি বলতে পারি, 350 মিটার। 350 মিটার তো নাই, উপরে রাখা হলো, কোন অবস্থান থেকে গতিশক্তি সবচেয়ে বেশি হবে, 30 40 50। তাহলে আচ্ছা তাহলে এটা 3 চলে আসছে এখানে ভুলে, এই 3টা হবে না, আচ্ছা 50। তাহলে আনসার হচ্ছে কত 50, মানে যেটা সবচেয়ে বেশি ওইটাই। নবায়নযোগ্য শক্তি হচ্ছে, নবায়নযোগ্য শক্তি বায়ু শক্তি হচ্ছে নবায়নযোগ্য, বায়ু ফুলে নবায়নযোগ্য, কিন্তু কয়লা কিন্তু নবায়নযোগ্য না, কয়লা অনবায়নযোগ্য। তাহলে 1 এবং 2 ক। 90 কেজি ভরের একটি মোটরসাইকেল এত কিলোমিটার পার আওয়ার বেগে চললে এর গতিশক্তি কত জুল হবে, সব কিছু দেওয়া আছে। তাহলে গতিশক্তি ইকে হাফ MV স্কোয়ার, হাফ এম হচ্ছে 90 কেজি, ভি স্কোয়ার ব্যাগ কত 50 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া লাগবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার একটা ট্রিক্স হচ্ছে, যেটা থাকবে ওটাকে 3.6 দ্বারা ভাগ করে দিব। কত দ্বারা ভাগ করবো, এই যে যেটা থাকবে ওটাকে হচ্ছে 3.6 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমার ডিরেক্ট কোথায় চলে যাবে, মিটার পার সেকেন্ডে চলে যাবে। ফিফটি ডিভাইড বাই 3.6, তাহলে 625, ভুল করলাম, হাফ MV স্কোয়ার হবে। আমার মতো বলছে না, তোমরা না করো স্কোয়ার। তাহলে আনসার আসতেছে আমাদের 8680.56 জুল, 8680.56, এই যে ক নাম্বার। আচ্ছা এই বিন্দুতে অবস্থিত বস্তুটির ভর এত কেজি, এই বিন্দুতে বিভব কত, এই বিন্দু হচ্ছে এই যে এটা, এই যে এখানে বিভব কত, এই যে পুরাটাতে দিচ্ছে কত 50, তাহলে বিভব কত mgh, তাহলে বিভব শক্তি ইপি এম 10 কেজি, তাহলে 10 mgh কত
50, তাহলে কত আসে? 4900, তাহলে 4900 গ। বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির অনুপাত কত? বি বিন্দুতে গতিশক্তি বের করতে বলে বিভব শক্তি বের করতে বলো, ওই যে আগেরটার মতোই গতিশক্তি বিভব শক্তি, তাহলে আগে লিখবো হচ্ছে গতিশক্তি, তাহলে ইকে, পরে লিখবো হচ্ছে বিভব শক্তি ইপি। বলছিলাম কি এমজি ইন্টু উচ্চতা, মানে এটা হচ্ছে এমসিকিউ ট্রিক্স, এমজি ইন্টু উচ্চতা, আর এটাও কি এমজি ইন্টু উচ্চতা, এমজি কাটা উচ্চতা বাই উচ্চতা, উচ্চতাটা কার? ইকের বেলায় কি নিব? উচ্চতাটা উপর থেকে নিচে, তাহলে কত? 30। আর ইপি এর বেলায় বৃহস্পতির বেলায় উচ্চতা কোনটা নিব? নিচ থেকে উপরে, তাহলে কত? পুরোটা 50, এটা 30 হলে তাহলে বাকি এটা কত? 50 থেকে 30 গেলে কত থাকে? 20 থাকে, তাহলে এখানে কি বলবো? 20। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? ইকে ইস টু আমাদের ইপি কি বলতে পারি? 0 কাটা, তাহলে 3 কত? 2, 3:2 গ। নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি? আমাদের বায়ুশক্তি, আমাদের বায়ুশক্তি, বায়োমাস, বায়োফুয়েল হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি, শুধু মিথেন হচ্ছে আমাদের অনবায়নযোগ্য শক্তি। শক্তির একক, আমরা জুল জানি, নিউটন মিটার তাও জানি, কোনটা কেন্দ্রে নিউটন মিটার? এই যে আমরা জানি W/Fs, এটা হচ্ছে আমাদের নিউটন, এটা হচ্ছে আমাদের কি? মিটার, তাহলে নিউটন মিটার, এখান থেকে জুল আসে, এটাও ঠিক। এবং ওয়াট কিন্তু না, ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার একক, ওয়াটটা কি? আমাদের ক্ষমতা, তাহলে 1 এবং 2 ক। এত মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয়? আচ্ছা, প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয়? এটা যদি বলি আচ্ছা কত শক্তি উৎপন্ন হয়? জাস্ট শক্তিতে কনভার্ট করতে বললো আমাকে, হচ্ছে কি ওয়াট মানে হচ্ছে কী দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে, 1 ঘন্টায় শক্তিতে কনভার্ট করবো, এত ওয়াট, এটা কি আমাদের পি। এই যে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টা, এটা আমাদের কি? টি। তাহলে কত শক্তি? কত শক্তি মানে কি? ডাব্লিউ বের করতে বললো আমাকে, তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু কি? পিটি। পি কত? 50 মেগাওয়াট, তাহলে 50 মেগা থেকে যদি ওয়াট মানে যদি মেগা থাকে তাহলে হচ্ছে আমরা 10⁶ দ্বারা গুণ করে দেবো, 10⁶ ওয়াটে গেল সেকেন্ড। 1 ঘন্টা মানে হচ্ছে কত? 60 মিনিট ইন্টু কত? 60 সেকেন্ড, তাহলে কত আসে দেখি? 50 ইন্টু 10⁶ ইন্টু 60 ইন্টু 60, 1.8 10⁻11, 1.10⁻11 ঘ। নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয়, ইহা থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়ে নিরাপদ মাত্রায় পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ বছর বর্জ্য সংরক্ষণ করতে হয়। হ্যাঁ, নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত তেজস্ক্রিয়, এই কারণ হচ্ছে আমাদের খুবই ঝুঁকিপূর্ণ নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র। তবে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু নিঃসরণ হয় না, আবার হচ্ছে এই যে নিউক্লিয়ার বর্জ্যগুলো আমাদের সংরক্ষণ মানে যদি নিরাপদ মাত্রা যদি পৌঁছানো লাগে, তাহলে এটা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ বছর কি করা লাগে? বর্জ্যগুলো সংরক্ষণ করা লাগে, তো এটা তো কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে। আচ্ছা, তাও কি 1 এবং 3। আচ্ছা গেল। একটি শিশু দোলনায় দোল খাচ্ছে, শিশুটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, একটা শিশু দোলনায় দোল খাচ্ছে মানে কি? এই যে এটা ধরলাম হচ্ছে আমাদের দোলনার স্ট্যান্ডটা, এই যেটা হচ্ছে আমাদের দড়িটা, এবং এটা হচ্ছে আমাদের কি? দোলনাটা এইভাবে দোল খাচ্ছে, ঠিক আছে। এই যে খেয়াল করো, এখান থেকে এই যে এরকম আমরা এভাবে দেখাতে পারি, এই যে এরকম, ঠিক আছে, একবার এরকম এভাবে। আচ্ছা গেল। কি বললো এখানে? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে বেশি। এই যে সর্বোচ্চ উচ্চতায় কোনটা? এই যে এই পয়েন্টটা বা এই পয়েন্টটা, একই জিনিস, আমি এক পাশে হিসাব করলে হবে। এটা হচ্ছে তার, এই যে এটা যদি আমি যদি অ্যাভারেজ বা আমি যদি মানে একটা পয়েন্ট চিন্তা করি, সর্বোচ্চ বিন্দু কোনটা? এখানে হচ্ছে আমাকে বললো হচ্ছে গতিশক্তি সবচেয়ে বেশি। না, গতিশক্তি বেশি না। কেন গতিশক্তি বেশি না? এই যে এটা এখানে আসলো এবং এইদিকে ফেরত আসছে মানে কি? এখান থেকে যেতে ব্যাগের মান শূন্য বলে আর উপরে উঠতে পারতেছে না, সে কারণে নিচে আসলো। তাহলে যেহেতু শূন্য, ব্যাগের মান যদি শূন্য হয়, তাহলে সেখানে কোনো গতিশক্তি থাকে না, তাহলে এটা ভুল। আচ্ছা, সাম্যাবস্থায় ব্যাগ সবচেয়ে কম, সাম্যাবস্থা কোনটা? এই যে এটা, এইখানে কেন ব্যাগ সবচেয়ে কম হবে? খেয়াল করো, এই যে ব্যাগ সবচেয়ে কম কোথায়? এই যে এখানে 0 থেকে আবার বাড়ে, দেখো 1 2 3 4 করতে এইখানে সর্বোচ্চ হয়ে আবার আস্তে আস্তে কমতে আবার 0, আবার বাড়তে এই যে, তার মানে এই পয়েন্টে ব্যাগের মানটা কি? সর্বোচ্চ, সবচেয়ে কম, এটা ভুল।
আচ্ছা, সাম্যাবস্থা হতে যে কোনো দিকে বিভব শক্তি বৃদ্ধি পায়। সাম্যাবস্থা হচ্ছে এটা, এখান থেকে যে কোনো দিকে বিভব শক্তিটা বৃদ্ধি পাবে। কেন বিভব শক্তি বৃদ্ধি পাবে? এই যে দেখো উচ্চতাটা বাড়লো, গতিশক্তি পাবো আমার নাই, তো বিভব শক্তি আমার থাকবে। তাহলে এই যে খেয়াল করে এখান থেকে উচ্চতাটা কি, তুমি যে পয়েন্টে আসো এই যে উচ্চতাটা কি বাড়তেছে, তাহলে আমাদের বিভব শক্তিটা কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে এটা ঠিক। আর এটাও দেখি, সাম্যাবস্থা হতে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কম। সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কম না, না মোট শক্তি কম কোনো বেশি না। দেখো আমরা শক্তির নীতিতে অনুযায়ী কী জানি, প্রতিটা পয়েন্টে মোট শক্তি সমান থাকবে বা মোট যান্ত্রিক শক্তি কী থাকবে? সমান থাকবে। এটা হইতে পারে গতিশক্তি বা বিভব শক্তি সমান নাও থাকতে পারে, এটা সমস্যা না। মোট তাদের যোগফলটা কী থাকবে? সমান থাকবে। তাহলে এখানে যে মোট শক্তি, এখানেও তার কি মোট শক্তি, তাহলে এখানে কি মানে মোট শক্তি কম বেশি হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও কি ভুল। আনসার কত? গ। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? নবায়নযোগ্য শক্তি হচ্ছে আমাদের ভূতাপীয়। কয়লা অনবায়নযোগ্য, নিউক্লিয়ার অনবায়নযোগ্য, তেল কি অনবায়নযোগ্য। নিউক্লিয়ার রিয়েক্টরে নিউট্রন শোষণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? কন্ট্রোল লোড ব্যবহৃত হয়। কন্ট্রোল লোড কিসের তৈরি? কোনটা হচ্ছে আমাদের ক্যাডমিয়ামের তৈরি। কিসের? ক্যাডমিয়াম। ঠিক আছে, এটাও আসতে পারে। কোনো গতিশীল বস্তুর গতিশক্তি 27 গুণ হবে যদি বস্তুর, আচ্ছা গতিশক্তি 27 গুণ, গতিশীল বস্তুর গতিশক্তি 27 গুণ হবে যদি, তুমি এগুলো ট্রাই করে গতিশক্তি 27 গুণ আসছে দেখতে পারো, ঠিক আছে? আমি ডিরেক্ট আনসারটা বলে দিই, টাইম ওয়েস্ট না করি মতো। এক্ষেত্রে হচ্ছে আমাদের আনসার গ। ভর ও ব্যাগ প্রত্যেকটি 3 গুণ হয়। আচ্ছা আমি ট্রাই করে দেখি, ভর ও ব্যাগ আমি 3 গুণ করলাম, গতিশক্তি 27 গুণ হয় কিনা। আচ্ছা আমি ভর এবং ব্যাগ, আমরা ইকে সমান কি জানি? হাফ এম ভি স্কোয়ার। আমি কি করলাম এখন, তাহলে মানটা বসে দিই, 3 গুণ, তাহলে হাফ ইন্টু আমাদের এম এর মান হচ্ছে কত? 3 করলাম, তাহলে 3। আচ্ছা তোমাদের বুঝের মতো করে করি, ইকে 2 বাই ইকে 1 ইকলস টু কত? হাফ m1 v1 স্কোয়ার হাফ m2 vt স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা হাফ হাফ কাটা, m1 বাই m2 কত আসে? দুটোটার ব্যাক কী করলাম? 3 গুণ করলাম। আগে ছিল m1, এখন করলাম কত? মানে আমাদের m2টা কত করলাম? 3m1 করলাম, 3 গুণ। তাহলে আমাদের m1 বাই m2 কত আসে? m1 বাই m2, তাহলে 1/3 আসবে, ইন্টু v1 বাই v2 কত আসবে? ব্যাকও 3 গুণ করলাম, তাহলে v2 সমান কত? 3v1, তাহলে v1 বাই v2 কত আসবে? 1/3 স্কোয়ার, তাহলে কত আসে এখানে? 3 আর 3 স্কোয়ার মানে হচ্ছে কত? 9 1, তাহলে আবার 9 এর সাথে 3 গুণ করলে কত আসে? 27। তাহলে কত গুণ হয়ে যাচ্ছে আমাদের? 27 গুণ হয়ে যায়, এই যে 27 গুণ, ঠিক আছে? আনসার গ। নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি 4 গুণ করলে ব্যাগ কত গুণ হবে? আচ্ছা এটাকে অন্যভাবে করাই, আমরা জানি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আমাকে বললো কি? গতিশক্তি বললো এবং হচ্ছে ব্যাগ বললো, আমি বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে ফেলি, মানে সেম, মানে চেঞ্জ হয় না, এগুলো ধরে নিলাম। তাহলে সমানুপাতিক বলতে পারি, কি বলতে পারি? ইকে সমানুপাতিক কি আমাদের? ভি স্কোয়ার। ব্যাগ কত গুণ করা লাগবে? গতিশক্তি 4 গুণ করলাম, এটা এখানে 4 গুণ করলাম, এটা যদি 4 বসাই তাহলে এক্ষেত্রে কত আসবে? ভি এর মান আমি বের করবো, তাহলে ভি স্কোয়ার দৌড়াবো, তাহলে রুট করে দেবো, তাহলে ভি সমান কত আসে? 4 কে রুট করলে 2 আসে, তাহলে ভি কত গুণ হবে? তাহলে দ্বিগুণ হবে। এটা কিন্তু দ্বিগুণ, এটা কিন্তু ভি এর সমান, ভি সমান 2 না। আচ্ছা লিখি, এটা হচ্ছে সমানুপাতিক, তাহলে আমরা কি বলতে পারি? 2, বা এখানে আমরা বলতে পারি হচ্ছে আমাদের ভি সমানুপাতিক কি? 2, বাকি এখানে আমাদের দ্বিগুণ। ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপে কতটি নিউট্রন নির্গত হয়? খুবই ফেমাস একটা বিক্রিয়া হচ্ছে আমাদের ইউরেনিয়াম। আমি ইউরেনিয়াম কত? 92 আর ভর হচ্ছে কত? 235। আচ্ছা ইউরেনিয়ামকে আমি একটা নিউট্রন দ্বারা আঘাত করলাম, এই যে নিউটনের প্রোটন নাই, নিউটনের মধ্যে কোনো প্রোটন নাই, 0। নিউটনের ভর কত? 1। আঘাত করলে কি তৈরি হবে? মনে করছে বাকের ভাই, বিক্রিয়াটার নাম কি? বাকের ভাই। তাহলে বাকের BA বেরিয়াম প্লাস ক্রিপ্টন, বাকের ভাই, এবং কি উৎপন্ন হবে? 3টা নিউটন উৎপন্ন হবে, 3টা কি উৎপন্ন হবে? নিউটন উৎপন্ন হবে। আচ্ছা বাকের ভাই বেরিয়ামের আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে 56 আর আমাদের ভর হচ্ছে 141, একটু মুখস্থ রাখবা। এটা হচ্ছে আমাদের ক্রিপ্টন হচ্ছে আমাদের 36 এবং হচ্ছে আমাদের 92। আচ্ছা খেয়াল করো,
প্রথমবারে একটা নিউটন দ্বারা যদি আঘাত করি 3টা নিউটন পাচ্ছি, তাহলে কি বলছে দ্বিতীয় ধাপে, তাহলে 3টে, এখন আমার নিউটন কয়টা 3টা, তাহলে এ নাম দিয়ে দিলাম এ বি সি, 3টা নিউটন। এখন একটা নিউটন উৎপন্ন করে কয়টা নিউটনকে 3টে নিউটন উৎপন্ন করে, তাহলে এ উৎপন্ন করবে কয়টা নিউটন 3টা, বি উৎপন্ন করবে কয়টা নিউটন 3টা, মানে সেকেন্ড আমি দ্বিতীয় ধাপে বলতেছি, সি উৎপন্ন করবে কয়টা নিউটন 3টা, তাহলে 3 + 3 + 3 কত হয় টোটাল 9 হয়। তাহলে আনসার কতটি 9টি। নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক নয়? স্প্রিং ধ্রুবক সূত্র কি আছে আমাদের, F = kx, ঠিক আছে। তাহলে এখানে কেটা কি স্প্রিং ধ্রুবক, তাহলে k = কি বলতে পারি F/x। এফ এর একক কি নিউটন, x এর একক কি মিটার, তাহলে এখান থেকে কি বলতে পারি নিউটন মিটার ইনভার্স 1, নিউটনকে ভাঙতে পারি কি ভাঙতে পারি কেজি মিটার ইনভার্স 2 ইন্টু মিটার ইনভার্স 1, তাহলে এখান থেকে কি বলতে পারি মিটার কাটা, তাহলে থাকবে কি কেজি মিটার কাটা থাকবে হচ্ছে আমাদের কেজি সেকেন্ড ইনভার্স 2, তাহলে কেজি সেকেন্ড, যেখানে কেজি সেকেন্ড ইনভার্স 2 আসছে ওইখানে কেজি সেকেন্ড ইনভার্স 1 তো সম্ভবই না, তাহলে বলতে পারতেছি কি একক নয় বলছে, তাহলে এটাই আমাদের একক না, এগুলো তো একক হবেই। এই যে নিউটন মিটার ইনভার্স 1, নিউটন মিটার ইনভার্স, এই যে এখানে পেয়ে গেলাম জুল মিটার ইনভার্স 2, এটাকে আমরা জুলে কনভার্ট করতে পারি, আবার কেজি সেকেন্ড ইনভার্স 2 এটাও পাইলাম এখন, তাহলে এটা তো বলতে এটা ভুলই, মানে এটা না, তাহলে এটাই আনসার। উপর থেকে পড়া একটি পাথর মাটিতে স্পর্শ করলে কোন শক্তিতে রূপান্তর ঘটে? একটা পাথর উপর থেকে নিচে ভূমিতে স্পর্শ করলো, তাহলে ছিল হচ্ছে বিভব শক্তি, এই যে স্পর্শ যে করলো তখন হচ্ছে তার এই যে এখানে তার বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল, তাহলে স্পর্শ করলে কোন শক্তিতে রূপান্তর হয়? তার গতিশক্তিতে রূপান্তর হয়। বস্তুর ভর এত কেজি, আচ্ছা সি থেকে মুক্তভাবে পড়লো, সি থেকে পড়া শুরু করলো, আচ্ছা এ বিন্দুতে মোট শক্তি এত, আচ্ছা এ বিন্দু কোনটা এখানে মোট শক্তি দেখি, এ বিন্দুতে মোট শক্তি কি, এই বিন্দুতে কোনো বিভব শক্তি নাই, এই বিন্দু হচ্ছে গতিশক্তি থাকবে, তাহলে গতিশক্তিটা কী হবে ওইখানে যে বিভব শক্তিটা ছিল ওইটা এখানে কি হিসেবে কনভার্ট হবে গতিশক্তি হিসেবে কনভার্ট হবে, তাহলে আমরা এখানে কি বলতে পারি mgh বলতে পারি, তাহলে mgh, এম এর মান কত, বস্তুর ভর হচ্ছে 10 কেজি 9.8, h কত এখান থেকে এখানে পড়লো তাহলে 100, 9800 মোট শক্তি, তাহলে 9800, হ্যাঁ কারেক্ট। বি বিন্দুতে বস্তুটির ব্যাগ এত, বি বিন্দু হচ্ছে এখানে বস্তুটির ব্যাগ কত, আমরা এখানে বস্তুটির ব্যাগ বের করতে বলবো, এখানে খেয়াল করো একটা বস্তু এখান থেকে এখানে আসলো, তাহলে তার কী পরিমাণ গতিশক্তি হিসাব করবো, আচ্ছা তার গতিশক্তি হচ্ছে আমাদের 12 mv², আচ্ছা আমরা এটা বের করি 12 mv², তার গতিশক্তিটা কত বের করি, তাহলে গতিশক্তি বলছিলাম কি mg, মানে এই ক্ষেত্রে এরকম কেসগুলোর ক্ষেত্রে mg ইন্টু কি উচ্চতা, আর গতিশক্তি যেহেতু বের করতেছি গতিশক্তি হলে উচ্চতা কী হবে উপর থেকে হিসাব করবো, তাহলে mg ভর হচ্ছে কত 10, 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে এই যে এটা, তাহলে এটা কত, এটা যদি 100 হয় এটা যদি 40 হয় তাহলে এটা হচ্ছে কত 60, এই যে এটা হচ্ছে আমাদের কত 60। আচ্ছা এখান থেকে আমরা গতিশক্তি কত পাচ্ছি 5.880 জুল, গতিশক্তি পেয়ে গেলাম। আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়ালস টু 12 mv², তাহলে গতিশক্তি পাইলাম কত 5880 ইকুয়ালস টু 12 m, ভর কত 10 v², এখান থেকে ভি এর মানটা বের করবো কত আসে দেখি, (14√6) বা করলে হচ্ছে 30 কত আসে, ভি এর মান হচ্ছে 34.2928 বা 34.3 বলা যায় প্যারাডিং, আচ্ছা এটা দিয়ে দিচ্ছে, তাহলে এটা পাইলাম কারেক্ট। বি বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তি সমান, বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি, বি বিন্দু হচ্ছে এখানে গতিশক্তি এবং বিভব শক্তি সমান কিনা, এখানে হচ্ছে গতিশক্তি পাইলাম হচ্ছে আমি এটা, বিভব শক্তিটা বের করি সেম mg ইন্টু উচ্চতা, তাহলে mg, তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কোনটা হিসাব করবো যে এটা হিসাব করবো 40, আচ্ছা আমরা দেখতেছি কিন্তু 10 9.8 60, 10 9.8 40, তাহলে সমান তো না, তাহলে এটা কি আসবে না সমান হবে না, তাহলে 1 ও 2 আনসার। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি, ডিজেল অনবায়নযোগ্য, মিথেন অনবায়নযোগ্য, বায়োমাস হচ্ছে আমাদের কি নবায়নযোগ্য। আচ্ছা একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলে, একটা বস্তু এখানে ভূমিতে আছে, আমি তার এখানে ধরে নিলাম একটা টেবিল
আমি এই যে উঠে দেখে যদি রাখলাম, রেখে দিলাম, এইভাবে রেখে দিলাম, রাখার পরে কী হবে, তার মধ্যে যখন তুললাম তখন গতিশক্তি ছিল, যখন রেখে দিলাম তখন কোনো গতিশক্তি নাই, রেখে দেওয়ার পরে তার বিভব শক্তি, তার ওই গতিশক্তিটা তার বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে তার কী আছে, বিভব শক্তি আছে। তাহলে কী বলবো, এখানে আমরা এই যে কী পরিমাণ যে কাজ করলাম, এখানে তুলে যে রাখলাম, ওই কাজটা কিসের সমান, তার হচ্ছে এই যে এই পয়েন্টে বিভব শক্তির সমান। তাহলে রাখলে কৃতকাজ সমান কি, বিভব শক্তি। কোনটি ব্যবহার করে সূর্য কিংবা নক্ষত্র তাদের শক্তি তৈরি করে? মনে রাখবার, সূর্য নক্ষত্র যেই হিউজ পরিমাণ শক্তি ক্রিয়েট করে, উৎপন্ন করে, এই যে এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে বিক্রিয়াটা দায়ী, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, হ্যাঁ, হাইড্রোজেন বোমা থেকে কিন্তু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা এখন দেখবো 61 নাম্বার এমসিকিউ, 61 নাম্বার এমসিকিউ। দেখি, বলা হয়েছে সর্বোচ্চ গতিশক্তি কত। আমার একটা গ্রাফ দেওয়া আছে, এখান থেকে সর্বোচ্চ গতিশক্তি বের করতে বললো। আচ্ছা, এই যে গ্রাফের আমাদের ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে ভি ব্যাক, আর এক্স অক্ষ বরাবর দেওয়া আছে আমাদের টি সময়। আমরা এখান থেকে সর্বোচ্চ গতিশক্তি বললো, সর্বোচ্চ গতিশক্তি তখনই পাবো যখন আমাদের ব্যাকটা কী হবে, সর্বোচ্চ হবে। আমরা জানি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে সর্বোচ্চ ব্যাগ কত, এখানে খেয়াল করো, এই যে সর্বোচ্চ ব্যাগ হচ্ছে এই যে এই পজিশনটা, এরপরে যে এই ব্যাগটা সেম, এরপরে ডাউন সবগুলো, এগুলো কম, এখান থেকে আস্তে আস্তে বাড়লো। তাহলে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম পয়েন্ট, কত 15। তাহলে ব্যাগের মান কত 15, তাহলে কত লিখবো, হাফ ইন্টু এম কত 2000 ইন্টু 15 স্কোয়ার। আমাদের আনসার আসবে 225,000 জুল। এটাকে যদি এটা অ্যাকুরেটলি এই ফর্মে নাই, তাহলে আমরা হচ্ছে 10 টু দি পাওয়ার ফর্মে নিয়ে আসি। তাহলে যদি 2 এর পর যদি দশমিক দিই, তাহলে কি লিখতে পারি, 2.25 ইন্টু কয় ঘর নিয়ে আসলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 10 টু দি পাওয়ার কত 5 জুল। এটাও লেখা যায়। তাহলে আমাদের আনসার কত, এই যে গ। তারপর লেখচিত্রের কোন অংশে ব্যাগ সমানুপাতে বৃদ্ধি পায়? এই যে লেখচিত্রের আমাদের ব্যাগ দিচ্ছে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। এই যে ওয়াই অক্ষ বরাবর ব্যাগ কোন সমানুপাতে বৃদ্ধি পাচ্ছে, খেয়াল করো, সময় যত যাচ্ছে এদিকে, সময় যত যাচ্ছে ব্যাগের মান ততই বৃদ্ধি পাচ্ছে। একদম স্ট্রেট লাইন, একদম খাড়া সমানুপাতে। ঠিক আছে, তাহলে কোন অংশে, যে এই অংশে খেয়াল করো, ব্যাগটা কিন্তু সেম, এই অংশে ব্যাগ কি সেম, আবার এই অংশে ব্যাগ কমতেছে, এই অংশে ব্যাগ সেম সমবেগ, এই অংশে ব্যাগ কমতেছে, এই অংশে ব্যাগ সমবেগ। তাহলে শুধু এই পার্ট হচ্ছে কি আমাদের ব্যাগের মানটা বাড়তেছে, এবং কী হারে বাড়তেছে, সমানুপাতে বাড়তেছে বা সমানুপাতে বাড়তেছে। তাহলে কোন অংশ, ওপি অংশ, কোন অংশ ওপি, আনসার ক। তারপর কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ? শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি, যান্ত্রিক শক্তি মানে হচ্ছে আমাদের গতিশক্তি প্লাস আমাদের বিভব শক্তি গেল। সৌরশক্তি দিয়ে তৈরি করা যায়, সৌরশক্তি দিয়ে তৈরি করা যায় আমাদের বিদ্যুৎ, কারেন্ট ফ্লো করা যায়। আমরা জানি হচ্ছে সোলার প্যানেল অনেকের বাসায় হচ্ছে সোলার প্যানেল লাগানো হয়, এটার সাহায্যে আমরা বিদ্যুৎ পাই, কারেন্ট পাই। একটি বস্তুকে টান করে ধরে রাখলে এর মধ্যে কোনটি জমা থাকে? একটা বস্তুকে আমি যদি টান করে যদি ধরে রাখি, যখন টানলাম তখন গতিশক্তি, কিন্তু টান করে যদি ধরে রাখি তাহলে তার মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি জমা থাকে। তাহলে কোন শক্তি জমা থাকে? বিভব শক্তি জমা থাকে। নিচের কোনটি অনবয়নযোগ্য শক্তি? অনবয়নযোগ্য শক্তি হচ্ছে আমাদের নিউক্লিয়ার শক্তি, বায়োমাস নবয়নযোগ্য, সৌরশক্তি নবয়নযোগ্য এবং বায়ুশক্তি আমাদের নবয়নযোগ্য শক্তি। এত কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। বস্তুটিতে এত মন্দন সৃষ্টি করলে এত সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে? আচ্ছা, 10 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা জানি হাফ ইন্টু এম এর মান কত, 500 কেজি ভরের একটা বস্তু, তাহলে 500। এবার ভিটা কত? ভি আমি এই ভি নিলে হবে না, কারণ আমাকে বলতে হচ্ছে 10 সেকেন্ড পরে গিয়ে ভি, কিন্তু আমি তো 10 সেকেন্ড পরে গিয়ে ভি জানি না, তার মানে আমি কী করবো, বের করবো। তাহলে 10 সেকেন্ড পরে ভি কী লিখবো, 10 সেকেন্ড পর আমরা ভি জানি কি ইউ প্লাস এটি, তাহলে আদিবেগ কত 20 প্লাস মন্দন কত 0.5 ইন্টু সময় কত 10, 25। এখানে কত পাবো 25 স্কোয়ার, তাহলে কত আসে 0.5 ইন্টু 5 স্কোয়ার, তাহলে 15 আমাদের আসে হচ্ছে 1562
0 জুল। তাহলে এটাকে হচ্ছে এই যে খেয়াল করো সবগুলো হচ্ছে 1 ঘর পর দশমিক, তাহলে আমি এখানে দশমিক আনবো, কয় ঘর নিয়ে আসবো তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 1.5625 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল, 10 টু দি পাওয়ার 5 জুল, আনসার ঘ। তারপর নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে আমাদের জোয়ার ভাটা নবায়নযোগ্য শক্তি, বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তি, সমুদ্র স্রোত নবায়নযোগ্য শক্তি, তাহলে 1 2 3, আনসার ঘ। একক ভরের একটি বস্তুর বেগ 1 একক হলে গতিশক্তি কত? আচ্ছা একক ভরের, তাহলে ভর কত? একক ভর মানে এম হচ্ছে 1, একটি বস্তুর বেগ 1 একক, তাহলে বেগ ভিও কত? 1, 1 একক হলে গতিশক্তি কত? তাহলে গতিশক্তি ইকে ইকুয়ালস টু কত? হাফ এম ভি স্কোয়ার, তাহলে কত আসে? এটা তো 1, এটা হাফ, তাহলে 0.5 বা হাফ, তাহলে হাফ খ। আচ্ছা পি অবস্থানে বস্তুটির বিভব শক্তি কত? পি অবস্থান, আচ্ছা এই যে পি অবস্থান হচ্ছে এখানে বস্তুটির বিভব শক্তি কত? এই যে এই বিভব শক্তিটা কি, একটা বস্তু এখান থেকে এখানে উঠলাম, তাহলে বিভব শক্তি কত হবে? mgh, তাহলে আমরা বলতে পারি ইপি ইকুয়ালস টু mgh। আচ্ছা বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে 2 কেজি ইন্টু 9.8 ইন্টু এইচ, হাইট কত? এই যে এই পুরো হাইট হচ্ছে আমাদের কত? 60, তাহলে 60। 1176 জুল, 1176 জুল ঘ। উক্ত চিত্রের ক্ষেত্রে উক্ত চিত্রের ক্ষেত্রে পি বিন্দুতে গতিশক্তি মাইনাস বিভব শক্তি ইকুয়ালস টু 0। কিউ বিন্দুতে, আচ্ছা কিউ বিন্দু কোনটা? এখানে যদি আমি গতিশক্তি মাইনাস বিভব শক্তি ইকুয়ালস টু 0 পাই কিনা, আচ্ছা দেখি বাকিগুলো দেখি। পি বিন্দু বিভব শক্তি 6 ইন্টু আর বিন্দু বিভব শক্তি, আচ্ছা এগুলো বের করা লাগবে, চলো বের করি। পি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বের করি, সরি কিউ বিন্দুতে, এই বিন্দুতে যদি বের করি কিউ বিন্দুতে ইকুয়ালস টু কি বলছিলাম, যখন হাইটের যখন ব্যাপার স্যাপার আসবে আমরা কি নেব? এমজি ইন্টু উচ্চতা, এমজি ইন্টু উচ্চতা। আচ্ছা গতিশক্তি বেলে উচ্চতা হিসাব করবো হচ্ছে নিচ থেকে, তাহলে এই পার্টটা হিসাব করবো, তাহলে এটা কত? 20, তাহলে ভর কত? 2 কেজি, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু আমাদের উচ্চতা কত? 20, তাহলে 392 জুল। ইপি কত? এম জি ইন্টু উচ্চতা, উচ্চতা। এবার এম কত? 2, 9.8, এবার উচ্চতা কত? বিভব শক্তির বেলায় উচ্চতা হিসাব করবো হচ্ছে নিচ থেকে, তাহলে এই যে নিচ থেকে এই উচ্চতাটা কত? এটা 20, এটা 10, তাহলে এটা কত? পুরোটা হচ্ছে 60 থেকে যদি 20 যায় তাহলে এটা হচ্ছে 40 থেকে যদি 10 যায় এটা হচ্ছে কত? 30। আচ্ছা আমার তো 40ই লাগতেছে, তাহলে এই পুরোটা কত আমাদের? 40, ঠিক আছে 40 50 60, ঠিক আছে, তাহলে ইন্টু কত? 40, তাহলে কত আসে? তাহলে 784 জুল। আমাকে বললো হচ্ছে গতিশক্তি মাইনাস বিভব শক্তি সমান 0, তাহলে গতিশক্তি মাইনাস বিভব শক্তি সমান 0 জীবনেও আসবে না, তাহলে এটা ভুল, এটা কি হবে না। এটা যদি না হয়, আচ্ছা এখানে যেহেতু একটা অপশন দিয়েছে তাহলে সবগুলো টেস্ট করা লাগবে। আচ্ছা পি বিন্দুতে বিভব শক্তি সমান আর বিন্দুতে, আচ্ছা করি। এবার হচ্ছে পি বিন্দুতে বিভব শক্তিটা বের করি। আচ্ছা পি বিন্দুতে বিভব শক্তি আগের মধ্যে করছিলাম কত? 1176, তাহলে এটার মান আসছে আমাদের 1176 জুল। আর বিন্দুতে আমাদের বিভব শক্তিটা লাগবে, তাহলে আর বিন্দু হচ্ছে এখানে আর বিন্দু বিভব শক্তি কত? তাহলে আর বিন্দুতে ইপি ইকুয়ালস টু এম জি এইচ, তাহলে 196। এখন তাহলে এটা পাইছি হচ্ছে আমাদের কত? 196, এটাকে 6 গুণ করলে এটা আসে কিনা দেখি, ইন্টু 6, তাহলে 1176, হ্যাঁ এটা কারেক্ট। তাহলে এটা হবে না, এটা হবে। 3 নম্বরটা দেখি, পি আর অংশে গতিশক্তির পরিবর্তন। আচ্ছা পি আর অংশে গতিশক্তির পরিবর্তন, পি আর এই অংশে গতিশক্তির পরিবর্তনটা কত? এটা বের করি, চলো। আচ্ছা তাহলে পি আর এর পরিবর্তন আর হচ্ছে আমাদের আর এস এর পরিবর্তন 2
2 তাহলে 1 হবে না। আচ্ছা 1 যদি, আচ্ছা আমরা তো অপশন বাদ দিয়ে দিতে পারি। 1 যেহেতু হবে না তাহলে এটা বাদ, তাহলে এখানেও 1 আছে, এটাও বাদ। তাহলে 3 হইলে হয়তো 2, এটা একটা হইতে পারে অথবা এটা একটা হইতে পারে, যে কোনো একটা। আচ্ছা করি আমরা, এখানেই করে ফেলি। আচ্ছা তাহলে পিআরে গতিশক্তির পরিবর্তন কত? পিআর অংশে গতিশক্তির পরিবর্তন, তাহলে পিতে গতিশক্তি কত পাইছি আমরা? পিতে গতিশক্তি 0 এবং আর এর গতিশক্তি কত? আর এর গতিশক্তি আমাদের mg, এই পয়েন্টে আমাদের গতিশক্তি কত? ইকে mgh, তাহলে mgh হচ্ছে কত গতিশক্তি? এখানে হচ্ছে 30, না এটা যদি 10 হয় তাহলে এটা হচ্ছে আমাদের 50 ইন্টু 2 ইন্টু 9.8, 980। আচ্ছা এটা গেল এই বিন্দুতে, তাহলে আমাদের পরিবর্তনটা কত? আচ্ছা এই অংশের গতিশক্তির পরিবর্তনটা ছোট। এবার হচ্ছে আর এস অংশের গতিশক্তির পরিবর্তন দেখি। আর এবং আমাদের এস, হাই এস কই? এস তো নাই, তাহলে এটাতে ডাউট আছে প্রশ্নতে, এখানে এস বললো এস নাই, তাহলে এটা ডাউট আছে প্রশ্ন, তাহলে এটা থাকুক। আচ্ছা বাংলাদেশের কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়? বাংলাদেশের হচ্ছে মনে রাখবে, বাংলাদেশের পাবনার রূপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়। কোথায়? পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নাম হচ্ছে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাহলে রূপপুর। আচ্ছা কোনগুলো নবায়নযোগ্য শক্তি? কয়লা অনবায়নযোগ্য শক্তি হবে না। আলোক শক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, হ্যাঁ নবায়নযোগ্য শক্তি। সমুদ্রের জোয়ার ভাটা, বায়োমাস, হ্যাঁ নবায়নযোগ্য শক্তি। তাহলে আনসার কত? 2 ও 3 খ, এটা 3 হবে। আচ্ছা ইউরেনিয়াম 235 প্রোটন সংখ্যা কত? মনে রাখবা ইউরেনিয়াম হচ্ছে এই যে 235 এবং হচ্ছে 92, তাহলে প্রোটন সংখ্যা কত? 92। প্রোটন সংখ্যা কত? 92 গ। আচ্ছা সর্বোচ্চ গতিশক্তি কত? আচ্ছা এটা তো আগেরটাই, আচ্ছা সেম, জাস্ট আমাদের ভরটা ভিন্ন। আচ্ছা আমরা করি, তাহলে সর্বোচ্চ গতিশক্তি কত? ইকে ইকুয়ালস টু হাফ m 1500 ইন্টু ভি স্কোয়ার। সর্বোচ্চ বেগ কত? এই যে এটা, তাহলে 15 ইন্টু 1500 ইন্টু 15 স্কোয়ার, তাহলে 16875 জুল। এখানে হচ্ছে 1 ঘর পর দশমিক, তাহলে আমরা করতে পারি 1.69 ইন্টু 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 10⁵ জুল। 169 10⁵, সেম অপশন হয়ে গেল। 1.69 10⁵, 1.69 10⁵। আচ্ছা তাহলে একটাকে 6 বানিয়ে দিই, আমরা এটাকে 6 বানাই, তাহলে আনসার কত? 10⁵। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি কত? এই যে ঘ আনসার 10⁵, 1.69 10⁵। আচ্ছা কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ? কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি হচ্ছে বস্তুর বেগের সমানুপাতিক ভরের বর্গের, ভরের ব্যস্তানুপাতিক ভরের সমানুপাতিক। আচ্ছা নির্দিষ্ট উচ্চতায় আমরা জানি বিভব শক্তি ইপি ইকুয়ালস টু এম জি এইচ। খেয়াল করো নির্দিষ্ট উচ্চতা, তাহলে আমাদের উচ্চতাটা ফিক্সড, এটা ফিক্সড, আমরা জানি জি এর মানও ফিক্সড, তাহলে এম এর উপরে ডিপেন্ড করতেছে। তাহলে এখানে আমরা বলতে পারি না এ দুটো যদি ফিক্সড থাকে তাহলে ইপি সমানুপাতিক এম, তাহলে কীরকম? তাহলে তার ভরের সাথে কি সমানুপাতিক, তাহলে ভরের সমানুপাতিক ঘ। কোনো যন্ত্র দ্বারা 5 কেজি ভরের একটি বস্তুকে 2 মিনিটে 15 মিটার উচ্চতায় উঠানো হলো। অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ ধনাত্মক। মনে রাখবা অভিকর্ষ বল যদি বলে তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ সবসময় ঋণাত্মক হবে। অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ সবসময় কী হবে? ঋণাত্মক হবে। তাহলে এটা তো ভুল, ঠিক আছে। আচ্ছা এটা দেখি, বস্তুর বিভব শক্তির পরিবর্তন 75। বিভব শক্তির পরিবর্তন, এটা তো এই চিত্র না, আচ্ছা এই চিত্রটা ভুলে আসছে, এটা এখানে হবে না, এটা কেটে দিই।
আচ্ছা, আচ্ছা, বস্তুর বিভব শক্তির পরিবর্তন এত, তাহলে এই ক্ষেত্রে বস্তুর বিভব শক্তির পরিবর্তনটা কত? আচ্ছা, প্রথমে যখন ছিল, খেয়াল করো, এই যে এরকম ছিল, আমি করলাম কি, কোনো যন্ত্র দ্বারা 5 কেজি ভরের একটি বস্তুকে 2 মিনিটে 50 মিটার উচ্চতায় তুললাম। একটা বস্তু ছিল এখানে, আমি 2 মিনিট পরে বস্তুটাকে এই জায়গায় তুললাম। তাহলে এই পয়েন্টে আমাদের ইপি কত? এই পয়েন্টে আমাদের ইপি হচ্ছে কত? 0। আর এই পয়েন্টে ইপি কত? এই পয়েন্টে ইপি হচ্ছে আমাদের এমজিএইচ। কত? এমজিএইচ। তাহলে কি লিখতে পারি? মান যদি লিখি, তাহলে এম ভর কত? 5 কেজি ভরের একটি বস্তুকে এম জি এইচ কত? 15 মিটার। তাহলে 7 3 5, তাহলে 7 3 5। আচ্ছা, ঠিক আছে, তাহলে এত জুল। তবে আমাকে এখানে দিচ্ছে হচ্ছে কত? 7 5, ঠিক আছে, এমজিএইচ। তাহলে পরিবর্তন কত? এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, তাহলে এটা বিয়োগ 0, তাহলে এটা -0 ইকুয়ালস টু কত? 735 থাকে। তবে আমাকে দেওয়া আছে কত? পরিবর্তন দিচ্ছে কত? 75। তাহলে এটাও ভুল। এটা যদি ভুল হয় তাহলে অবশ্যই তো 3 নাম্বারটা অ্যান্সার হবে। তাহলে এই যে 3 নাম্বারটাই অ্যান্সার। তাও টেস্ট করে দেখতে পারি, যন্ত্রের কার্যকর ক্ষমতা এত ওয়াট, তাহলে আমরা ক্ষমতা বের করতে পারি। তাহলে ক্ষমতা পি ইকুয়ালস টু কি? W/T। তাহলে W/C কত? আমরা W/C 735 ডিভাইড বাই আমাদের টি হচ্ছে 2 মিনিট, 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। তাহলে কত আসে? তাহলে 6.125 ওয়াট, 6.125 ওয়াট। তাহলে এটা ঠিক আছে। তীরধনুকের তারকে টেনে রাখলে সৃষ্টি হয় আমাদের একটা তীরধনুকের মধ্যে আমি একটা ওই তারটাকে যদি টেনে রাখি এভাবে, তাহলে আমাদের প্রথমত বিভব শক্তি তৈরি হবে, তারপর হচ্ছে আমাদের বিভব শক্তি তৈরি হবে, সাম্য বল তৈরি হবে এখানে একটা, এবং আমাদের একটা পীড়ন তৈরি হবে, স্ট্রেস, একটা পীড়ন তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে কি? বিভব শক্তি তৈরি হবে, সাম্য বল তৈরি হবে, পীড়ন তৈরি হবে। আনসার 1 2 3। সৌরশক্তির সাহায্যে জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়, সরাসরি তড়িৎশক্তি পাওয়া যায়। হ্যাঁ, সৌরশক্তির সাহায্যে জীবাশ্ম জ্বালানি পাওয়া যাবে না। সৌরশক্তি হচ্ছে আমাদের উপর থেকে আসতেছে, একটা মানে সানলাইট, সৌরশক্তি। আর আমাদের জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে আমাদের ভূগর্ভস্থ বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ বা ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায়। তাহলে এটা সম্ভব না। তাহলে জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। সরাসরি তড়িৎশক্তি পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। তারপর হচ্ছে এটা ক্যালকুলেটর হবে, ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রিক ঘড়ি ইত্যাদি চালানো যায়। হ্যাঁ, এটাও করা যায়। আনসার কত? 2 ও 3 গ। একটি স্প্রিংকে টান করলে এর মধ্যে কোন শক্তি জমা হয়? একটি স্প্রিংকে আমি যদি টান করে যদি ধরে রাখি, তাহলে এর মধ্যে হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি জমা হয়। আনসার গ। আচ্ছা, স্পিকার মাইক্রোফোনের তড়িৎ সংকেতকে কোন শক্তিতে রূপান্তর করে? স্পিকার মাইক্রোফোনের যে তড়িৎ সংকেত, হ্যাঁ ওই সংকেতকে হচ্ছে আমাদের শব্দ শক্তিতে রূপান্তর করে। মাইক্রোফোন কোনটা? আমি যেটা নিয়ে কথা বলতেছি, এই যে এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন। তাহলে এই যে স্পিকারটা করে কি? স্পিকার কি? যেটা হচ্ছে আমরা শুনতেছি। তাহলে এখান থেকে আমরা প্রথমে বললাম হচ্ছে শব্দ শক্তি সংকেত, ওই যে সংকেতটা হচ্ছে এখানে আসলো, মাইক্রোফোন নিল, মাইক্রোফোন আমাদের ওটাকে তড়িৎ শক্তিতে কনভার্ট করলো, তারের মাধ্যমে কনভার্ট করে স্পিকার থেকে হচ্ছে শব্দ শক্তি রূপে বের করলো। তাহলে স্পিকার করলোটা কি? এই যে আমাদের তড়িৎ শক্তিটাকে শব্দ শক্তি কি করলো? কনভার্ট করলো। তাহলে আনসার কি হবে? শব্দ শক্তি। নিচের কোন পদার্থের বিভব শক্তি শূন্য? এই যে কার্বন ডাইঅক্সাইড বিভব শক্তি শূন্য। কেন? গ্যাস, আদর্শ গ্যাসের বিভব শক্তি কি? শূন্য। আদর্শ গ্যাসের বিভব শক্তি কত? শূন্য হয়। আচ্ছা, তাহলে আদর্শ গ্যাস বা গ্যাস বলতে পারো। তাহলে কার্বন ডাইঅক্সাইড, এই ক্ষেত্রে হচ্ছে পানি তরল, পারদ তরল, লোহা হচ্ছে কঠিন। এই ক্ষেত্রে গ্যাস হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই ক্ষেত্রে আনসার কি আমাদের? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এত গ্রাম ভরবিষ্ট দুটি বস্তু এত মিটার উঁচু ছাদ থেকে নিচে পড়লো, ভূমি থেকে এত সেন্টিমিটার, প্রথম বস্তুর বিভব শক্তি কত? আচ্ছা, এই যে এটা হচ্ছে ভূমি, এত উচ্চতার প্রথম বস্তুর বিভব শক্তি, তাহলে প্রথম বস্তু হচ্ছে এত, দুটি বস্তু 20 মিটার উঁচু। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা বস্তু আছে, আমি প্রথম বস্তুটা নিয়ে করলাম। প্রথম বস্তু হচ্ছে এই যে এটা কত? 20 মিটার। তাহলে ভূমি থেকে 20 সেন্টিমিটার উচ্চতায়, তাহলে ভূমি থেকে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার।
এই উচ্চতায় আমাকে বললো হচ্ছে প্রথম বস্তুটার বিভব শক্তি কত। তাহলে একটা বস্তু এখান থেকে এখানে পড়লো, এই যে এই জায়গায় পড়া এখানে আসলো, বিভব শক্তি কত বলছিলাম উচ্চতার যখন এই হিসাব আসবে তখন আমরা লিখবো কি mg ইন্টু উচ্চতা। তাহলে এক্ষেত্রে ভর কত, প্রথম বস্তুর ভর কত 1500 গ্রাম, তাহলে 1500 ডিভাইড বাই 1000 ইন্টু জি 9.8 ইন্টু উচ্চতা কত, বিভব শক্তি পেলে উচ্চতা হিসাব করবো হচ্ছে নিচ থেকে, তাহলে এই যে এই উচ্চতাটা এটা কত 20 সেন্টিমিটার, তাহলে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে 100 দ্বারা ভাগ করলাম, তাহলে 2.94 জুল, 2.94 জুল, 2.94 জুল, এই যে ঘ। আচ্ছা এত করে। আচ্ছা সেম পড়ন্ত বস্তু দুটির ক্ষেত্রে নির্ণয় কোন ঘটনাটি সঠিক। সর্বোচ্চ যদি বিভব শক্তি একই, সর্বোচ্চ উচ্চতা, এই যে এই পজিশনে বিভব শক্তি একই, বিভব শক্তি একই হবে না, কারণ বিভব শক্তি আমরা কি জানি ইপি ইকুয়ালস টু এম জি এইচ, তাদের উচ্চতাটা সেম, জি সেম, তবে তাদের এমটা সেম না, তাহলে বিভব শক্তি সেম হবে না, তাহলে এটা ভুল। ভূমি স্পর্শের মুহূর্তে বেগ ভিন্ন সমাধান, ভূমি স্পর্শের মুহূর্তে বেগ ভিন্ন সমাধান, ভূমি স্পর্শ করতে ভিন্ন সময় লাগে, ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি ভিন্ন, ভূমি স্পর্শের মুহূর্তে, এটা তো সমাধান, ভূমি স্পর্শের মুহূর্তে বেগ ভিন্ন সমাধান, হ্যাঁ ভূমি আচ্ছা 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 ভূমি স্পর্শের ক্ষেত্রে আমাদের বেগের মানটা ভিন্ন, হ্যাঁ ভূমি স্পর্শের ক্ষেত্রে বেগের মানটা ভিন্ন হবে, কারণ হচ্ছে আমরা এই ক্ষেত্রে তাদের বিভব শক্তিটা ভিন্ন পাচ্ছি, একটা যদি ইপি পাই আর ইপি 1 পাই, আরেকটা পাবো হচ্ছে আমরা ইপি 2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তাদের যেহেতু বিভব শক্তিটা ভিন্ন, তাহলে তাদের গতিশক্তিটাও ভিন্ন হবে, পড়ার সময় সেই গতিশক্তিটাও কী হবে ভিন্ন হবে, গতিশক্তি যদি ভিন্ন হয় তাদের ব্যাগটাও কী হবে ভিন্ন হবে, এই যে ইকে ইকুয়ালস টু হাফ এম বিস্কে, তাহলে তাদের ব্যাগটাও কী হবে শূন্য হবে, তাহলে ভিন্ন সমাধান, হ্যাঁ এটা পাবো। ভূমি স্পর্শ করতে ভিন্ন সময় লাগবে, এটা তো ডাউট আছে প্রশ্নতে, এটা ভূমি স্পর্শ করতে ভিন্ন সময় লাগবে, হ্যাঁ তাদের সময় তো ভিন্ন লাগবে, কারণ হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনো বাধার কথা বলে নাই, তাহলে হচ্ছে ভিন্ন সময় তো লাগবে, যেহেতু তাদের ভর ভিন্ন, তাদের বিভব শক্তি ভিন্ন, গতিশক্তি ভিন্ন, ব্যাগ ভিন্ন, তাহলে তাদের ভিন্ন সময় লাগবে, তাহলে এটাই কারেক্ট বলতে পারি আমরা। এটা একটু ডাউট লাগতেছে, এখানে লাইনটা ক্লিয়ার না। আচ্ছা তারপর দেখি, আচ্ছা ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তিও ভিন্ন, হ্যাঁ গতিশক্তিও তো ভিন্ন হবে, ছাদ থেকে ফেলে দিলাম, তো যে ক্ষেত্রে নিম্নের কোন ঘটনাটি সঠিক। আচ্ছা আনসার তো ব্যাগও ভিন্ন হবে, এটাও কারেক্ট হতে পারে, ভূমি স্পর্শের ভিন্ন সময় লাগবে, এটাও কারেক্ট, ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তিটাও ভিন্ন হবে, যে এখন তো দেখলাম, তাহলে এটাও তো কারেক্ট, তাহলে এটাই একমাত্র ভুল আমাদের। তাহলে প্রশ্নটা হচ্ছে কোন ঘটনাটি সঠিক নয় হবে, এখানে টাইপিং মিস্টেক আসছে। তাহলে কোন ঘটনাটি সঠিক নয়, তাহলে এই যে এই ঘটনাটা কি না সঠিক না, ঠিক আছে। আচ্ছা ভাই এগুলো তো সঠিক দেখলামই। আচ্ছা এরপরে কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কোন ধরনের ধোঁয়া নির্গত হয়। কয়লা থেকে হচ্ছে যে ধোঁয়া আসবে হচ্ছে আমাদের সালফার, হ্যাঁ সালফার জনিত কি সালফারের ধোঁয়াটা কি আসে, মানে কয়লা জনিত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সালফারের ধোঁয়াটা ক্রিয়েট হয়। আচ্ছা বায়োগ্যাস উৎপাদিত গোবর ও পানির মিশ্রণের অনুপাত কত। গোবর ও পানির মিশ্রণ অনুপাত হচ্ছে 2:1, না সরি 1:2, তাহলে গোবর হচ্ছে কত, গোবর যদি 1 অনুপাত দিই তাহলে আমাদের পানি দিব হচ্ছে কত 2 অনুপাত, মানে হচ্ছে ডাবল, কোথায় বায়োগ্যাস, কোথায় বায়োগ্যাসের ক্ষেত্রে, তাহলে কত হবে 1:2, এটা মনে রাখবা। হাত পাখা দিয়ে বাতাস করলে ব্যক্তির ক্ষেত্রে আমি যখন বাতাস করতেছি আমি কি পাচ্ছি, আমি দিলাম যান্ত্রিক শক্তি দেওয়ার ফলে কি পাচ্ছি, বাতাস করলে একটা আওয়াজ আসে বা শব্দ শক্তি তৈরি হয়, তাহলে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে তো নিউক্লিয়ার ব্যবসাবার আসবে না, এখানে তো রাসায়নিক শক্তির ব্যবসা কোনো বিক্রিয়া হয় নেই, রাসায়নিক শক্তির ব্যবসাবার আসবে না, রাসায়নিক শক্তির ব্যবসাবার আসবে না, তাহলে আনসার হচ্ছে এটাই। পড়ন্ত অবস্থায় ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। আচ্ছা লিখি কত উচ্চতা, তাহলে উচ্চতা বের করা লাগবে, তাহলে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, তাহলে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, তাহলে এটাই গোষ্ঠী কি লিখতে পারি আমরা 3 ইন্টু আমাদের কি
বিভব শক্তি। আচ্ছা, যেহেতু উচ্চতার হিসাব বলছিলাম কি mg ইন্টু উচ্চতা ইকুয়ালস টু 3 ইন্টু mg ইন্টু উচ্চতা। এখান থেকে আমাদের mg কাটা, তাহলে থাকে কি উচ্চতা। আচ্ছা, এই ক্ষেত্রে এবার উচ্চতা কি ইকে, গতিশক্তির বেলায় উচ্চতা ভবিষ্যতে কত উচ্চতায়, আচ্ছা h1 h2। আচ্ছা, তাহলে ধরে নিলাম আমাদের, আচ্ছা আমরা এই পজিশনটা ধরে নিই, এই উচ্চতায় ধরে নিই আমাদের কি গতিশক্তি বিভব শক্তি কী হবে 3 গুণ হবে। তাহলে এই ক্ষেত্রে উচ্চতা কত, গতিশক্তি বেলে উচ্চতা হচ্ছে উপরেরটা, তাহলে h2 কত h2, তাহলে এই ক্ষেত্রে আমাদের আসবে h2 ইকুয়ালস টু 3 ইন্টু বিভব শক্তি বেলে উচ্চতা হচ্ছে যে এটা, তাহলে h1। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, তাহলে আমাদের বের করা লাগবে কি ভূপৃষ্ঠ থেকে এত মিটার উচ্চতা, তাহলে h1 উচ্চতায়। তাহলে আমরা h1 সমান কি বলতে পারি, h1 ইকুয়ালস টু বলতে পারি আমরা h2 বাই কত 3। তাহলে এই যে কারণ h1 তো আমাদের কি ভূমি থেকে উচ্চতাটাই, তাহলে এক্ষেত্রে কি বলতে পারি h2 বাই 3, তাহলে h2 বাই 3 এটাই। খ, বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত, বি বিন্দু হচ্ছে এই যে এক্ষেত্রে এই যে পয়েন্টে বস্তুর বিভব শক্তি কত, তাহলে mgh, তাহলে mgh1, এই যে ভূমি থেকে হিসাব করলাম mgh1 মান তো দেওয়া নাই, তাহলে mgh1 ক। 8 থেকে মুক্তভাবে পরমাণু বস্তু কিউতে পৌঁছালে গতিশক্তি কত হবে, 8 থেকে মুক্তভাবে পরমাণু বস্তু যদি কিউতে পৌঁছায় তাহলে তার গতিশক্তি কত হবে, এই পয়েন্টে গতিশক্তি নিব, তাহলে গতিশক্তি ইকে কি বলছিলাম mg ইন্টু উচ্চতা, mg ইন্টু উচ্চতা। এবার কি বের করতেছি গতিশক্তি বেলে উচ্চতা কোনটা নেব, এই যে এইটা নেব, সর্বোচ্চ বিন্দু থেকে নিব। তাহলে এটা যদি x হয়, পুরোটা যদি h হয়, তাহলে এই পার্টটা কত, এই পার্টটা হচ্ছে আমার অবশ্যই h মাইনাস x হবে। তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি, মান দেওয়া আছে মান দেওয়া নাই, তাহলে mg, তাহলে h মাইনাস x এটা বলতে পারি, এটা কি আছে অপশানে mg ইন্টু h মাইনাস x, এই যে ঘ। এমভরের বস্তুকে 8 থেকে মুক্তভাবে পড়তে দিলে বস্তুটি গতি সঞ্চার হবে। হ্যাঁ, যদি মুক্তভাবে যদি পড়তে দিই তাহলে বস্তুটা কি একটা গতিপ্রাপ্ত হবে, তাহলে গতি সঞ্চার হবে, তারপর হচ্ছে এটাতে কি বলছে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে। এই যে এই পয়েন্টে বিভব শক্তি জমা আছে, বিভব শক্তিটাই তার গতিশক্তিতে রূপান্তরিত হবে, তাহলে এটা ভুল। আবার কি বলতে পারি, অধিকার দূরত্ব বাড়লে ব্যাগ বাড়বে। হ্যাঁ, অধিকার দূরত্ব যত বাড়বে তার তত কি ব্যাগ বাড়বে, গ্যালিলিও সূত্র। তাহলে 1 এবং 3, 1 এবং 3। খ, এত গ্রাম ভরের কোনো এক বস্তু খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে এটি এত সেকেন্ড পরে ভূমিতে পড়লো। আচ্ছা, নিক্ষেপের সময় ব্যাগ ছিল এত, আচ্ছা নিক্ষেপের সময় আমাকে ব্যাগ বের করতে বললো, আচ্ছা বের করি। কোনো বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, 10 সেকেন্ড পরে ভূমিতে উপরে পড়লো। আচ্ছা, তাহলে একটা বস্তুকে আমি যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, সে এইভাবে গিয়ে এই পয়েন্টে আসলো, আসার পরে আবার ঠিক এইভাবে পড়ে গেল, তাহলে আমরা এভাবে দিয়ে আমরা এটাকে এইভাবে দেখাই যে এইভাবে কি পড়লো। আচ্ছা, তাহলে এই যে ওঠার পরে, এই যে আমি যদি দেখাই এখানে, এই যে আমাদের এখান থেকে শুরু করে ওঠার পরে এই পয়েন্ট পর্যন্ত, ওঠার পরে এই যে এইখান থেকে আবার এটা এই পুরোটা সময় হচ্ছে আমার কত 10 সেকেন্ড, পুরোটা সময় কত 10 সেকেন্ড। তাহলে উঠলো নামলো 10 সেকেন্ড, তাহলে উঠতে কত 5 সেকেন্ড, নামতে কত 5 সেকেন্ড, তাহলে শুধু ওঠার জন্য কত 5 সেকেন্ড। তাহলে এখান থেকে এই পজিশনের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় আমাদের সময় কতক্ষণ লাগলো, 5 সেকেন্ড আমাদের কি লাগলো সময় লাগলো। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, সময় হচ্ছে সর্বোচ্চ উচ্চতা h ইকুয়ালস টু কত u²/2g, না আমরা টি দিয়ে করি। আচ্ছা, আমরা যদি বলি এইটুকু পয়েন্টে আমাদের সময় t ইকুয়ালস টু 5, ঠিক আছে। নিক্ষেপের সময় ব্যাগ আমাদের আদি ব্যাগটা লাগবে, ইউটা লাগবে। আচ্ছা, আমরা আর কি জানি, আচ্ছা এই পজিশনে ভি তো শূন্য, এই পজিশনে ভিটা কত শূন্য, কিন্তু ভি ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আমাদের ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। কেন মাইনাস হলো, নিক্ষিপ্ত বস্তু পেলে আমরা মাইনাস ইউজ করি। আচ্ছা, এবার আমরা বের করবো কিসের মান, ইউ এর মান। তাহলে এক্ষেত্রে আমি ইউ সমান কি বলতে পারি, ভি প্লাস জিটি, ভি এর মান 0 প্লাস 9.8 ইন্টু সময় হচ্ছে কত 5, তাহলে আমাদের ইউ এর মান কত আসে 5 ইন্টু 9.8, তাহলে 49, তাহলে এটা ঠিক আছে, কারেক্ট। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ এত মিটার উচ্চতা উঠবে, তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতাটা কী করি বের করি, সর্বোচ্চ উচ্চতা কী করি বের করি। আচ্ছা, তাহলে এবার যদি বলি সর্বোচ্চ উচ্চতা, তাহলে সর্বোচ্চ উচ্চতা h ইকুয়ালস টু কি u²/2g, আমরা সবাই জানি u²/2g। তাহলে এক্ষেত্রে আমরা যদি বসাই এখানে, আমরা u পাইছি কত 49 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8,
তাহলে এ স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, তাহলে আমাদের আসবে আনসার আসবে 122.5, 122.5, এটাও কারেক্ট। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় এত জুল বিভব শক্তি অর্জন করবে। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে বিভব শক্তিটা কত, সর্বোচ্চ উচ্চতা কত এটা, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত, ইপি ইকুয়ালস টু mgh, তাহলে এম কত, বস্তুর ভর কত 10 গ্রাম, তাহলে 10 ডিভাইড বাই mgh, সর্বোচ্চ উচ্চতা কত 122.5, তাহলে কত আসে ইন্টু 12.005, তাহলে এটাও তাহলে এটা ভুল, এটা ঠিক না, তাহলে 1 ও 2 কারেক্ট, তাহলে ক। আচ্ছা আচ্ছা এত কিছু পরে একটি বস্তুকে এত কিছু পরে একটি বস্তুকে 1 মিটার উঁচু দালানের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো, ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত হবে? তাহলে ওই যে ফেলে দিলাম, তাহলে এই যে আমাদের বিভব শক্তিটা আমাদের গতিশক্তিতে কী হবে, কনভার্ট হবে। তাহলে আমরা এক্ষেত্রে কী বলতে পারি, ইকে ইকুয়ালস টু mgh, তাহলে এম কত 5 কেজি, তাহলে এম জি ইন্টু আমাদের এইচ কত 50 মিটার, তাহলে কত আসে 5 ইন্টু 9.8 ইন্টু 50, তাহলে আমাদের আনসার হচ্ছে 2450 জুল, 2450, এই যে আনসার হচ্ছে ঘ। তারপর নিচের কোনটি শব্দ শক্তিতে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে, নিচের কোনটি শব্দ শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে? আচ্ছা, শব্দ শক্তি, আমি এই যে কথা বললাম, আমাদের এই যে মাইক্রোফোনে আমি যে কথা বললাম, মাইক্রোফোনটা আমার শব্দ শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করলো, তাহলে কে করলো, মাইক্রোফোন করলো। স্পিকার কি করে, স্পিকার হচ্ছে এই যে তড়িৎশক্তিটাকে শব্দ শক্তিতে কনভার্ট করে। আমাকে এখানে তাহলে বলছে কি শব্দ শক্তিকে তড়িৎশক্তি, তাহলে শব্দ শক্তিকে তড়িৎশক্তিতে কনভার্ট করলো কে, মাইক্রোফোন, তাহলে কে, মাইক্রোফোন, ক। এত কিছু ভরের একজন দৌড়বিদের ব্যাগ এত হলে গতিশক্তি কত? এটা খুবই সোজা, ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম টু ভি স্কোয়ার 7 স্কোয়ার, তাহলে 0.5 ইন্টু 60 ইন্টু 7 স্কোয়ার, তাহলে 1470 ঘ। আচ্ছা, ঢিল চুড়ে আম পাড়া যায় কোন শক্তির কারণে? এই যে আম এখানে আছে আমাদের গাছের মধ্যে আম ঝুলানো, হ্যাঁ, তাহলে ঢিল মারলাম, আম টুস করে পড়ে গেলো ভূমিতে, তাহলে যেহেতু উপরে আছে তার মধ্যে কোন শক্তি জমাইতে আছে, স্থিতিশক্তি বা বিভব শক্তি, তাহলে কোন শক্তির কারণে, তাহলে স্থিতিশক্তির কারণে। আচ্ছা, পদার্থের অণুগুলোর গতিশক্তি বিভবশক্তির সমষ্টি কী বলে? পদার্থের অণুগুলোর এই যে গতিশক্তি, এবং যদি বলে যে গতিশক্তি এবং বিভবশক্তির সমষ্টি, তখন আমরা বলবো হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। যদি বলে পদার্থের অণুগুলোর অভ্যন্তরে, পদার্থের অণুগুলোর বা অভ্যন্তরে বা পদার্থের অণুগুলোর, হ্যাঁ, যদি বলে যে অণুর ক্ষেত্রে, তখন আমরা বলবো হচ্ছে তাদের মধ্যে কি বলবো, তাদের এটা হচ্ছে তাদের অভ্যন্তরীণ শক্তি, কি বলবো, তাদের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। যখন কোনো অণুর কথা বলবে বা কোনো পদার্থের কথা বলবে, তখন তার এই যে পদার্থের ভিতরে অণুগুলোর মধ্যে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফলকে আমরা বলবো হচ্ছে আমাদের কি, অভ্যন্তরীণ শক্তি। তবে যদি বলে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে তার মোট শক্তি বা তার যান্ত্রিক শক্তিটা কি, সেটা হচ্ছে তাদের গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ শক্তি। বিভব শক্তির একক কোনটি? বিভব শক্তি বলছিলাম, বিভব থাকুক আর যেই থাকুক, শক্তি তো শক্তির একক কি, জুল, তাহলে এক্ষেত্রে একক কী হবে, জুল। তীর ছোটার পূর্ব মুহূর্তে তীরধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে? তীর ছোটার আগে আমি তীরকে ভাবে টেনে ধরি, তাহলে টেনে যখন ধরি তখন তার মধ্যে বিভব শক্তি বা স্থিতিশক্তি সঞ্চিত থাকে, তাহলে বিভব শক্তি। বিভব শক্তি সঞ্চিত থাকে পানি যখন পাহাড়ের উপরে থাকে, হ্যাঁ, যখন উপরে থাকে, পানি যখন পাহাড়ের উপরে থাকে, তাহলে হাইট আছে একটা, তাহলে তার মধ্যে কোন শক্তি জমানো থাকে, বিভব শক্তি জমানো থাকে, তাহলে এটাও ঠিক হবে। আবার আম গাছ থেকে পড়লে, একটু আগে দেখলাম, এবং টেবিলের উপরে বই রাখলে, একটা টেবিলের উপর আমি যদি বইটা যদি রাখি, তার মধ্যে কোন শক্তি জমা থাকে, এই যে এটা হচ্ছে আমাদের ফ্লোর, তাহলে একটা টেবিল রাখলাম, তাহলে তার মধ্যে বিভব শক্তি জমা থাকে, তাহলে এটাও ঠিক, তাহলে 1 2 3। আচ্ছা, কোন শর্তে কোনো বস্তুর গতিশক্তি 16 গুণ হবে? কোন শর্তে, এগুলো ট্রাই করে দেখতে পারো কখন 16 গুণ হবে। আমি ডিরেক্ট লিখে দিই, এটা হচ্ছে ভর অপরিবর্তিত ব্যাগ 4 গুণ, আমি ট্রাই করে দেখি। আচ্ছা, গতিশক্তি 16 গুণ হবে, তাহলে আমরা বলতে পারি ইকে, বা আমরা E1 দিয়ে E2 দিয়ে করি, E2 বাই E1 ইকুয়ালস টু হাফ এম V2 স্কোয়ার হাফ এম V1 স্কোয়ার। আমি M1 M2 কেন দিই নাই, আমি বলে দিছি কি ভরটা কি অপরিবর্তিত, ভর সেম রাখলাম, তাহলে হাফ এম কাটা থাকে কি V2 বাই V1, তাহলে ব্যাক 4 গুণ করলাম, তাহলে আগে ছিল V1, পরে করলাম কি V2 কে করলাম কি 4 গুণ, তাহলে 4 V1, তাহলে এক্ষেত্রে কি বলতে পারি V2 বাই V1, V2 ডিভাইড বাই V1 কত 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে কত আসে
16 আসে, তাহলে কত গুণ হবে? 16 গুণ হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কোনটি? তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান হচ্ছে আমাদের কয়লা দিয়ে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র চলে মেনলি। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কোনো বস্তুর শক্তি পরিবর্তিত হলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কোনো যদি পরন্ত বস্তু যদি বস্তুর দেখো মোট শক্তি অপরিবর্তিত থাকবে। হ্যাঁ, মোট শক্তি কিন্তু সবসময় সেম থাকে। এখন হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পাবে, বিভব শক্তি হ্রাস পাবে। এই যে একটা বস্তু যে পড়লো, একটা বস্তু এখান থেকে পড়া শুরু করলো, তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত থাকে। ওই বিভব শক্তিটা আস্তে আস্তে কমতে গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে বিভব শক্তি কমবে, গতিশক্তিটা কি বাড়বে। তাহলে বিভব শক্তি হ্রাস পাবে, গতিশক্তি বাড়বে। তাহলে তিনটাই হবে। নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটা অংশ? বলছিলাম যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করতে পারে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে কি আমাদের বিভব শক্তি। তাহলে এক্ষেত্রে হচ্ছে গতিশক্তি হচ্ছে যান্ত্রিক শক্তির একটা অংশ। আচ্ছা, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি? পেট্রোল অনবায়নযোগ্য, গ্যাস অনবায়নযোগ্য, কয়লা অনবায়নযোগ্য, পানি আমাদের নবায়নযোগ্য শক্তি। এত কিলোমিটার গতিতে চলমান একটি গাড়ি আচ্ছা থামাতে ব্রেক প্রয়োগ করা হলো, গাড়িটি ভরাতে হলে গতিশক্তি কত? খুবই সোজা, হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু কত? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। 60 কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে 3.6 এবং স্কোয়ার, তাহলে হচ্ছে 0.5 ইন্টু 5000 ইন্টু 60 ডিভাইড বাই 3.6 তার স্কোয়ার। তাহলে আনসার আসে আমাদের 69444.4444, অনেক বড় সংখ্যা। তাহলে 6-এর পর দশমিক আনসার, তাহলে কি লিখবো কি 1 2 3 4 5টা, তাহলে 6.94 10⁵। আচ্ছা দেখি, এত কিলোমিটার গতিতে চলমান একটি গাড়ি থামাতে ব্রেক প্রয়োগ করা হলো, গাড়িটির ভর এত হলে গতিশক্তি কত? এটা তো খুবই ইজি। তাহলে গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ গাড়িটির ভর কত? 5000 ইন্টু ব্যাগ হচ্ছে 60, তো কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো কেমনি? 3.6 দ্বারা ভাগ করে, তার উপরে স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা আনসার কত আসে? আনসার আসবে 69444 আরেকটা 4, আনসার আসবে 69 4টা 4 পয়েন্ট আরও 4টা 4। আচ্ছা এটা কোনো অপশানে নেই, 6 পয়েন্ট দিয়ে শেষ করে দিই। তাহলে আমরাও 6 পয়েন্ট দিয়ে শেষ করি। তাহলে আমরা কি লিখতে পারি? 6.94 ইন্টু কয় ঘরে দশমিক আনলাম? 1 ঘর 2 ঘর 3 ঘর 4, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 10 টু দি পাওয়ার কত? 5, 10 টু দি পাওয়ার 5, এই যে ক নম্বর আনসার। তারপর এই বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত? এই বিন্দু হচ্ছে এখানে, এই বিন্দুতে বস্তুর গতিশক্তিটা কত? আচ্ছা বস্তুর গতিশক্তিটা কত? আচ্ছা এটা তো হচ্ছে প্রশ্নে ভুল আছে, কারণ বস্তুর ভর দেওয়া নাই, তাহলে বস্তুর দূরত্ব দেওয়া আছে, বস্তুর হচ্ছে সময় দেওয়া আছে। আমরা এখান থেকে কী বের করতে পারি? আমরা এখান থেকে ভিটা বের করতে পারি। এই যে দূরত্ব এবং সময় এস এবং ভি গ্রাফের ঢাল আমরা কি বলতে পারি? ঢালকে আমরা আমাদের ব্যাক বলতে পারি। ভি সমান কি? এস বাই টি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এ পয়েন্টে হচ্ছে আমাদের এস এর মান 80, টি এর মান হচ্ছে কত? 4, তাহলে 4, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তবে এক্ষেত্রে হচ্ছে বস্তুর ভর দেওয়া নাই, এই কারণে গতিশক্তি বের করা যাচ্ছে না, মানে টাইপিং প্রশ্নের মিস্টেক আছে কিছুটা। আচ্ছা এখানে আমরা কি এমনি নর্মালি কেমনে করবো? ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এই যে ভির মানটা এখানে ইনপুট দিয়ে দিব, আর এম এর মান যদি জানা থাকে তাহলে বের করে ফেলতে পারবো। আচ্ছা আমাদের আরেক পার্ট হচ্ছে আমাদের ক্ষমতা। আচ্ছা ক্ষমতার একক কোনটি? বলি, ক্ষমতা মানে হচ্ছে একক সময়ে কী পরিমাণ কাজ করতেছে তাই ক্ষমতা। তাহলে ক্ষমতা পি ইকুয়ালস টু কি? ডাব্লিউ বাই টি। তাহলে কাজের একক কী ছিল? কাজের একক ছিল হচ্ছে জুল। কাজের একক কী ছিল? কাজের একক ছিল হচ্ছে কি আমাদের জুল। তাহলে জুল পার সেকেন্ড, এটা কি বলতে পারি? জুল পার সেকেন্ড, বা এটাকে আমরা স্পেশালি কি বলি? একটা ওয়াট বলি। কি বলি? ওয়াট বলি। তাহলে ক্ষমতার একক কোনটা? ক্ষমতার একক হচ্ছে আমাদের ওয়াট। ক্ষমতার মাত্রা কোনটা? আচ্ছা ক্ষমতা কি বলছিলাম? কাজের মাত্রা। এই যে খেয়াল দেখাই, এই যে কাজ ডিভাইড বাই সময়, তাহলে এক্ষেত্রে আমরা কাজের মাত্রাকে সময়ের মাত্রাতে ভাগ করে দিই। তাহলে ক্ষমতার মাত্রা পি ইকুয়ালস টু কি? কাজের মাত্রা কি ছিল? এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর টাইমের মাত্রা কি? টি, টাইমের মাত্রা টি। আচ্ছা এক্ষেত্রে যদি বলি তাহলে মাত্রা কত আসে? একটা টি আরেকটা টি, তাহলে এক্ষেত্রে আসবে আমাদের এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এম এল স্কোয়ার টি ইনভার্স 3, খ নাম্বার আনসার। তারপর
একটি যন্ত্র 200 কেজি ভরের বস্তুকে মাটি থেকে এত মিটার উচ্চতায় এত সেকেন্ডে তুলতে পারে, যন্ত্রটির ক্ষমতা কত? আচ্ছা, তুলতে পারে, তাহলে যন্ত্রটির ক্ষমতা কত? আচ্ছা, এক্ষেত্রে যদি বলি P = mgh/t, তাহলে mgh/t, m কত? এত কেজি ভরের বস্তু মাটি থেকে এত সময় তুলতে পারে, তাহলে 200, m 9. g এর মান 9.8 ইন্টু h কত? 50 ডিভাইড বাই t হচ্ছে কত? 50। আচ্ছা, তাহলে যন্ত্রটির ক্ষমতা কত আসে? 200 ইন্টু 9.8, তাহলে 1960 ওয়াট। তাহলে 1960 ওয়াট, সবগুলো কিলো ওয়াটে, তাহলে 1000 দ্বারা ভাগ করবো, 1000 দ্বারা ভাগ করলে 1 2 3, তাহলে 1.96 কিলোওয়াট, 1.96 কিলোওয়াট, 1.96 কিলোওয়াট। নাই হাই, তাহলে কি ভুল করলাম? একটি যন্ত্র এদিকে যে ভরে বস্তুকে মাটি থেকে উচ্চতায় এত সেকেন্ডে 50 সেকেন্ডে তুলতে পারে। আচ্ছা, জি এর মান 10 দিয়ে করছে, এই যে খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা জি এর মান যে মুখস্থ বসাই, এটা মুখস্থ বসানো যাবে না, প্রশ্নতে দেওয়া থাকলে যাই দেওয়া থাকে তাই বসানো লাগবে, আর যদি দেওয়া না থাকে তাহলে আমাদের কী করা লাগবে? 9.8 ধরে করব। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যদি এটাকে 10 করা লাগবে। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো এখন, তাহলে এটা 10, তাহলে 2000 আসবে, তাহলে এক্ষেত্রে আমাদের আসবে 2000 ওয়াট। কিলোওয়াটে নিয়ে গেলে 2 কিলোওয়াট, তাহলে আনসার ও 5টা অপশন দিয়েছে, ভালো। আচ্ছা, নিচের কোনটি বল ও বেগের গুণফল? বল হচ্ছে ভি, বেগ কি বললাম, বল হচ্ছে আমাদের এফ, ফোর্স এফ, এবং আমাদের বেগ হচ্ছে ভি, এফ বি। আমরা জানি পি ইকুয়ালস টু এফ বি, ক্ষমতা পি সমান কি? এফ বি। তবে এক্ষেত্রে একটা মানে এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের এই ভিটা অবশ্যই আমাদের সমবেগে হওয়া লাগবে। কোন বেগে হওয়া লাগবে? আমাদের এই ভিটা হচ্ছে আমাদের সমবেগে হওয়া লাগবে, সমবেগ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে পি সমান এফ বি, তাহলে এফ বি গুণ করলে কী পাই আমরা? পি পাই। পিটা কি? আমাদের ক্ষমতা, তাহলে ক্ষমতা পাই। আচ্ছা, ml² 3/3 মাত্রাটি হলো, আমরা জানি এখনই দেখলাম ক্ষমতার একক সময়ে কৃত কাজ। আমরা জানি একক সময়ে কৃত কাজের পরিমাণকে কি বলে? ক্ষমতা বলে। তাহলে এক্ষেত্রে এটাও হবে, একক সময়ে কৃত কাজ ক্ষমতা তো হবে, আর একক সময়ে ব্যয়িত শক্তি, যাহাই কাজ তাহাই শক্তি বলছিলাম। তাহলে একক সময়ে কৃত কাজ যে কথা, একক সময়ে ব্যয়িত শক্তিও কি একই কথা, তাহলে এটাও রাইট। তাহলে 1 2 3। এত কিছু পরে এক বালক এত সেকেন্ডে এত মিটার উঁচুতে এত মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে ক্ষমতা কত? তাহলে আমরা জানি ক্ষমতা P ইকুয়ালস টু কি? mgh/t। তাহলে m এর মান কত? 49.8, এবার জি এর মান দেওয়া নাই। mgh, h হচ্ছে 6 মিটার উঁচু, আর সময় কতক্ষণ লাগছে? 12 সেকেন্ড লাগছে। 40 ইন্টু 9.8 ইন্টু 6 ডিভাইড বাই 12, তাহলে 196 ওয়াট, তাহলে 196। আচ্ছা, শেষ। আমাদের নেক্সট সেগমেন্ট হচ্ছে আমাদের কর্মদক্ষতা। আচ্ছা, প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে 2 ধাপে অপচয় কত? আচ্ছা, এক ধাপে, প্রথম ধাপে যদি শক্তি অপচয় ঘটে, 2 ধাপে বলো, তাহলে প্রথম ধাপে অপচয় কত? 10%। অপচয় যদি 10% হয়, আলটিমেটলি আমাদের কর্মদক্ষতা কত? তাহলে এক্ষেত্রে আমাদের কর্মদক্ষতা কত আসে? এফিসিয়েন্সি কত আসে? তাহলে কর্মদক্ষতা থাকবে হচ্ছে 90%, কারণ 100% থেকে 10% যদি অপচয় হয়ে যায় তাহলে বাকিটা কত? 90%। আচ্ছা, গেল। এবার দ্বিতীয় ধাপে, তাহলে আমাকে বললো হচ্ছে কি প্রত্যেকটি ধাপে 10%, এটা প্রত্যেকটি ধাপ, তাহলে এই ধাপেও কত? 10%, তাহলে দ্বিতীয় ধাপে অপচয় কত? 10%, তাহলে এক্ষেত্রে কর্মদক্ষতা কত আমাদের? 90%। তাহলে আমাকে বললো হচ্ছে এবার হচ্ছে অপচয় হলে 2 ধাপে টোটাল কত? তাহলে এবার যদি বলি টোটাল ক্ষমতা, তাহলে কর্মদক্ষতা, তাহলে টোটাল কর্মদক্ষতা কত হবে? গুণ করে দিব। কি করে দিব? গুণ করে দিব। তাহলে 90 গুণ কত? 90, 9 নং কত? 81, 2টা শূন্য, যেহেতু আমাদের 2টা পার্সেন্ট আছে, তাহলে আমি 2টা কি বলে, এখানেও আছে পার্সেন্ট মানে কি 1/100, আর এখানেও কত? পার্সেন্ট মানে কি 1/100, তাহলে এই যে 100 আর একটাতে কত? 100, ঠিক আছে। তো এটা সরি, আচ্ছা এরকম না, এটাকে আমরা বলতে পারি হচ্ছে টোটাল কর্মদক্ষতা কত, আমরা নর্মালি গুণ করে দিব। তাহলে 9 নং কত? 81, 9 নং কত? 81, জাস্ট এইগুলো গুণ করে দিব, বা আমরা কি এটাকে এভাবে নিয়ে যেতে পারি 90 গুণ 90, তাহলে 81 0 0, এটা যদি পার্সেন্টেজ যদি নিয়ে যাই তাহলে আমার থাকবে কত? 81%। মানে এই যে এটা আছে, আমি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাবো কেমনি? 100 দ্বারা তো ভাগ করেই, তাহলে এই যে ডিভাইড বাই 100% করলাম, তাহলে এক্ষেত্রে কত আসবে আমাদের? 81%।
নর্মালি গুণ করে দিব, সংখ্যাটা মনে রাখলেই হয়ে যায়। আচ্ছা 81%। কর্মদক্ষতা এটা কাজ, এটা প্রদত্ত কাজ হচ্ছে W, প্রদত্ত শক্তি E, শক্তির অপচয় E1 হলে কোন সূত্রটি সঠিক। আচ্ছা তার আগে আমরা একটু করে দেখিনি প্রদত্ত শক্তি ইনপুট যেটাকে বলে আমরা, তাহলে প্রদত্ত, তাহলে বা আমরা যদি বলি আমাদের ইনপুটটা কত, আমাদের ইনপুট দিছে E। আচ্ছা আমাদের আউটপুট কত, আউটপুট মানে কি আমরা যেটা পাই কাজ, এটা আমাদের W দিয়ে দিছে, এই যে কাজটা W। আচ্ছা কর্মদক্ষতা এটা দিয়ে দিল শক্তির অপচয় বা লস, আমাদের লসটা কি দিয়ে দিছে, লস E1, ঠিক আছে। আচ্ছা আমরা একটা জিনিস বলতে পারি না, এই যে আমরা যেই পরিমাণ ইনপুট দিই, যে পরিমাণ শক্তি ইনপুট দিই, এটা দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ই আউটপুট, আমি একটা কাজ হিসেবে পাই আউটপুট, আর একটা হচ্ছে আমরা লস হিসেবে পাই, কী হিসেবে পাই, লস হিসেবে পাই। এই ইনপুটটাকে আমাদের এখানে প্রকাশ করছে ই দ্বারা, আউটপুটকে W দ্বারা, লসকে E1 দ্বারা, ঠিক আছে। আচ্ছা আমরা এটার সমান কি জানি, কর্মদক্ষতা এটার সূত্র কী ছিল, আউটপুট বাই ইনপুট, তাহলে এখানে থাকবে হচ্ছে ই আউটপুট ডিভাইড বাই ই ইনপুট ইন্টু 100%, ইন্টু কত 100%। তাহলে এক্ষেত্রে যদি বলি ই আউটপুট, আউটপুট মানে কি এখানে W, তাহলে W ডিভাইড বাই ই ইন্টু কত 100%। এখন W দিয়ে তো কোনো কিছু নেই, W ডিভাইড বাই ই তো নাই, হ্যাঁ। তাহলে আমরা আরেকটু করে ভাঙি, আমরা এখান থেকে W কে কি লিখতে পারি, তাহলে W কে লিখতে পারি আমরা ই মাইনাস E1, তাহলে এক্ষেত্রে জাস্ট মানটা বসে দিলে কি আসে, ই মাইনাস E1 ডিভাইড বাই ই ইন্টু 100%, তাহলে ই মাইনাস E1 ডিভাইড বাই ই ইন্টু 100%, এই যে এটা ক নাম্বার আনসার। এবার শেষ, আমাদের মোটামুটি টপিক শেষ, কাজ দেখলাম, শক্তি দেখলাম, ক্ষমতা দেখলাম, তারপর হচ্ছে আমাদের কর্মদক্ষতা দেখলাম, 4টা সেগমেন্ট শেষ। আমাদের লাস্ট সেগমেন্ট হচ্ছে এগুলোর বাইরেও অন্যান্য কিছু টপিক আছে, এগুলো আমরা করে ফেলি। আচ্ছা অন্যান্য দেখি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য কোনটি দায়ী, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড দায়ী, গ্রিন হাউস গ্যাস। আচ্ছা এত কেজি ভরের কোনো একটি বস্তু খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, এটি 10 সেকেন্ড ভূমিতে পড়লো। আচ্ছা বস্তুটি নিক্ষিপ্ত বেগের সাপেক্ষে কেমন বেগে আঘাত করবে, একটা বস্তুকে আমি ভূমি থেকে যে বেগে আঘাত করব, ওই বস্তু ঠিক সেই বস্তুটাই ঠিক উপরে ওঠার পরে ঠিক সেম বেগে ভূমিতে আঘাত করবে, তাহলে এই বেগটাও কী হবে, এটা যদি ভি হয় আমাদের নিক্ষিপ্ত করার সময় বেগ আদি বেগ যদি ভি হয়, এই যে পড়বে ওই শেষ বেগটা আমাদের কী হবে, ভি হবে, মানে যে বেগে নিক্ষেপ করব ওই বেগেই ভূমিতে কি আসে, ফিরে আসে। তাহলে এই ক্ষেত্রে নিক্ষিপ্ত বেগের সাপেক্ষে কেমন বেগে ভূমিতে আঘাত করবে, সেম বেগেই, তাহলে তার সমান বেগে ভূমিতে কী করবে, আঘাত করবে। আচ্ছা নিউটনের গতির প্রথম সূত্র কি, নিউটনের গতির প্রথম সূত্র ছিল বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি চিরকাল সমবেগে চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ম্যাথমেটিক্যাল টার্মটা, এই যে বাহ্যিক বল যদি প্রয়োগ না করি আমি, তাহলে আমার যাই আদি বেগ তাই শেষ বেগ, তার মানে কি সমবেগ, তো তাহলে এই যে গতিশীল বস্তু চিরকাল সমবেগে কি চলতে থাকবে, তাহলে এক্ষেত্রে কি বলতে পারি, ইউ সমান বি, যাই আদি বেগ তাই শেষ বেগ, কারণ কি কোনো বল প্রয়োগ করা হয় না, বাহ্যিক বল প্রয়োগ করা না হলে। আচ্ছা একটি বন্দুক থেকে এত মিটার পার সেকেন্ড বেগে এতক্ষণ একটি গুলি ছোড়া হলে বন্দুকের ভর এত হলে পশ্চাৎ বেগ কত, সেটা তো হচ্ছে বল আমাদের 3rd চ্যাপ্টারের ম্যাথ করি। আচ্ছা বন্দুকের পশ্চাৎ বেগ কত, আচ্ছা পশ্চাৎ বেগ বের করতে বলছে, আমরা এটা যদি ভর বেগের সময় কোন সূত্র দিয়ে যদি করি, তাহলে কি বলতে পারি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। আচ্ছা আমি এক্ষেত্রে বন্দুকের পশ্চাৎবেগ গুলি, তাহলে বন্দুককে আমি 1 ধরলাম এবং আমি গুলিকে 2 ধরলাম, তাহলে এক্ষেত্রে যদি বলি 1, খেয়াল করো আদি, এটা কি আদি ভরবেগের সমষ্টি, একটা বন্দুকের ভিতর যখন গুলি যখন থাকে তখন এই যে বন্দুক আমি এখনো ট্রিগার প্রেস করি নাই, তাহলে বন্দুকটা কি স্থির, আর ট্রিগার যদি প্রেস করি নাই তার মধ্যে বুলেটটাও কি স্থির, তাহলে আমাদের ঘটনার আগে এর আদিবেগও কী হবে, 1 নম্বর মানে কি আমাদের বন্দুক স্থির, তাহলে আদিবেগ 0, আমাদের গুলিও স্থির, তার আদিবেগও কি 0, তাহলে টোটাল এই পার্টটা কত 0 ইকুয়ালস টু m1, তাহলে আমরা কি লিখতে পারি m1 v1 প্লাস m2 v2। আমাকে বের করতে বলছে কি বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে আমরা এখান থেকে কি বের করবো, আলটিমেটলি v1টা বের করবো, তাহলে v1 সমান কি লিখতে পারি, v1 সমান লিখতে পারি হচ্ছে মাইনাস m2 v2 ডিভাইড বাই m1। আচ্ছা m2 তাহলে হচ্ছে গুলির ভর, তাহলে গুলির ভর কত, এত গ্রাম বলে গুলি, তাই 10 গ্রাম, তাহলে 10 ডিভাইড বাই 1000 ইন্টু v2, গুলির বেগ কত 400 ডিভাইড বাই, আর বন্দুকের ভর হচ্ছে আমাদের 150, তাহলে 150 ডিভাইড বাই 1000,
তাহলে এখানে একটা নেগেটিভ আছে, তাহলে কত ইন্টু 40 ডিভাইড বাই 150 1000, তাহলে 26.67 একটা নেগেটিভ সাইন আছে। কত যাবে নেগেটিভ সাইন কেন? ওই যে বললো পশ্চাৎ বেগ, এটা হচ্ছে রিকয়েল ভেলোসিটি। গুলি যে ধরলাম, আমাকে গুলি হচ্ছে পিছনের দিকে একটা ধাক্কা মারবে, তাহলে গুলি যাচ্ছে হচ্ছে সামনের দিকে, ধাক্কা গেলাম পিছনের দিকে, তাহলে উল্টা দিকে, এই কারণ হচ্ছে আমাদের একটা নেগেটিভ সাইন আসে। তাহলে আমরা যদি পশ্চাৎ বেগ লিখি তখন আর নেগেটিভ সাইনটা দিব না, যদি ভি লিখি তখন নেগেটিভ সাইনটা দিব। তাহলে পশ্চাৎ বেগ কি বলতে পারি, তখন আর নেগেটিভ দিব না। তাহলে পশ্চাৎ বেগ সমান কত 26.67 মিটার পার সেকেন্ড। তাহলে হ্যাঁ ভুল করলাম, এক 26 পয়েন্ট সামথিং, এটা তো 2.67, এটাই হইতে পারে আনসার। তবে আমাদের মনে হয় একটা শূন্যতে হইল এত গ্রাম ভরের একটি বস্তু, তাহলে এম ইন্টু ভি, তাহলে 1000 10 1000 400 150 1000, তাহলে আনসার আসবে 26.67। আচ্ছা তাহলে এটা হচ্ছে 26.67 আসবে, এটা একটু করে কারেক্ট করা লাগবে, বা আনসার এটাই আসবে মেনলি। হ্যাঁ হয়তো বা আমাদের এখানে মিস্টেক অথবা কি এটাই হবে, মানে দশমিকটা আমাদের এক ঘর দুই ঘর এদিক সেদিক হচ্ছে। সাবধান, এখানে নেগেটিভটা দেওয়া যাবে না। হ্যাঁ নেগেটিভ সাইনটা কি দেওয়া যাবে না, কারণ বলে দিছে কি আমাকে পশ্চাৎ বেগ, উল্লেখ করে দিছে আমাকে পিছনের দিকে বেগ, এই কারণে নেগেটিভ সাইন দিব না। আচ্ছা তারপর বস্তুটির আচ্ছা একটাও দিয়ে দিল বেগ সুষম। খেয়াল করো এই যে সময় এদিকে আর এটা হচ্ছে আমাদের দূরত্ব, তাহলে এই যে দূরত্বটা কি সমানুপাতে বাড়তেছে, তাহলে বেগটা কি তার সুষম কিনা। এই যে আমি যদি এই পয়েন্টে যদি বেগ বের করি তাহলে কত আসে আমাদের, এই পয়েন্টে আমাদের বেগটা কত s/t, তাহলে s/t, তাহলে 20/1 ইকুয়ালস টু কত 20। এই পয়েন্টের বেগটা কত 40/2, তাও কত 20। আর যদি এই পয়েন্টে যদি বেগ বের করি 80/4, তাও কত 20। তাহলে 20 20 20 সবসময় আমরা কী পাচ্ছি, বেগের মানটা সেম পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, বেগটা কি সুষম বা কি সমবেগে। আচ্ছা ত্বরণ সুষম, সমবেগ যখনই হবে, যখন সমবেগ হবে তখন ত্বরণ থাকবে না, ত্বরণের মান কত 0। তাহলে আমরা সবাই জানি সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে আমাদের ত্বরণ কত, ত্বরণটা 0, ত্বরণ থাকে না, ত্বরণ সুষম না, কোনো ত্বরণ থাকবেই না 0। তাহলে ত্বরণটা সুষম হবে না, জীবনেও হবে না। ত্বরণ সুষম হয়ে গেলে আর বস্তুটা সমবেগে থাকবে না, তার ব্যাগটা চেঞ্জ হবে, হয়তো বাড়বে নয়তো কি কমবে। আচ্ছা উপর প্রযুক্ত বল 0, হ্যাঁ ত্বরণ যদি 0 হয় আমরা জানি F = ma, তাহলে ত্বরণের মান যদি 0 হয় আমাদের F এর মানটাও কী হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রযুক্ত বলটা কি 0, হ্যাঁ তাহলে 1 ও 3, তাহলে 1 এবং কি 3। আচ্ছা আচ্ছা আমাদের শেষ। তাহলে আমাদের 120টা এমসিকিউ ছিল, তাহলে এই ছিল আমাদের কাজশক্তি ক্ষমতার বোর্ডে আসা 120টা হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ। ধন্যবাদ সবাইকে।